এক গর্ভবতী যুবতী মুম্বাইয়ের মাঝখানে একটি উঁচু ইমারতের ছাদে দাঁড়িয়েছিল। পথচারীরা চিৎকার করে উঠল। সবাই ঘাবড়ে গিয়েছিল। সবাই ভেবেছিল যে সে ঝাঁপ দেবে। কিন্তু ঠিক জীবন ও মৃত্যুর সেই মুহূর্তটিতে এক ব্যক্তি তাকে পিছন থেকে টেনে ধরার জন্য দৌড়ে এলো। সে আর কেউ নয়, বরং এক সময়ের বিখ্যাত সিইও ছিল, যে নিজের সব কিছু হারিয়ে ফেলেছিল। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, সেই একটি টান এমন এক চমকপ্রদ রহস্য উন্মোচন করল, যা কেবল তাকেই নয়, বরং পুরো সোশ্যাল মিডিয়াকে স্তব্ধ করে দিল। শেষ পর্যন্ত সেই মেয়েটি কে ছিল? এক সিইও কেন এক অজানাকে বাঁচানোর জন্য নিজের পুরো মর্যাদা বাজি ধরল? এবং এর পিছনের সত্যটি মানুষকে চমকে দেওয়ার চেয়ে বেশি কাঁদিয়ে দেওয়ার মতো ছিল। মুম্বাইয়ে ভারী বৃষ্টি হচ্ছিল। আকাশগঙ্গা টাওয়ারের ৪০ তলায় কাঁচের জানলায় তীব্র হাওয়া ধাক্কা মারছিল, যার ফলে একটি শীতল দীর্ঘ শীষের আওয়াজ আসছিল। বৃষ্টির তির্যক বিন্দুগুলো নিচের শহরটিকে সাদা করে দিয়েছিল। ছাদে একটি যুবতী চুপচাপ দাঁড়িয়েছিল। তার সাদা পোশাক শরীরের সাথে লেপ্টে ছিল, এবং সে নিজের পেট ধরে রেখেছিল। প্রিয়া কাঁপছিল। এটা বোঝা যাচ্ছিল না যে সে ঠান্ডায় কাঁপছে নাকি ভয়ে। ৫ মাস আগে সে হাজার হাজার মানুষের প্রশংসা পাওয়া এক রাজকুমারী ছিল, মেহরা গ্রুপের চেয়ারম্যানের একমাত্র মেয়ে, যাকে মিডিয়া ব্যবসার রাজকুমারী বলত। আর এখন সে কেবল এক পরিত্যক্ত মেয়ে ছিল, যাকে সোশ্যাল মিডিয়া দোষী সাব্যস্ত করেছিল, এবং যাকে তার নিজের বাবা প্রত্যাখ্যান করেছিলেন। টিনের ছাদে বৃষ্টির শব্দ এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে বিদ্রূপ করছে। প্রিয়া নিচের জলমগ্ন রাস্তার দিকে তাকাল। গাড়িগুলোর আলো তার চোখে রক্তের দাগের মতো ছড়িয়ে পড়ছিল। তার পকেটে ফোন ভাইব্রেট হলো। স্ক্রিনে মা লেখা ছিল। সে সেদিকে তাকিয়ে রইল। তার আঙ্গুল কাঁপছিল। কিন্তু তারপর সে ফোনটি বন্ধ করে দিল। এটা প্রথমবার ছিল না যখন লতাজি ফোন করেছিলেন, কিন্তু এটা প্রথমবার ছিল যখন প্রিয়া কিছু শোনার প্রয়োজন অনুভব করেনি। তার মায়ের গলা সবসময় কোমল ও দুর্বল থাকত, যেন তিনি কিছু বলতে চান, কিন্তু সাহস সঞ্চয় করতে পারতেন না। এই সময় সান্ত্বনার সব শব্দ নিরর্থক হয়ে গিয়েছিল। সে চোখ বন্ধ করে নিল, নিজের মুখ আকাশের দিকে তুলল। বৃষ্টি সরাসরি তার মুখে পড়ছিল। সে ফিসফিস করে কবুল করল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি ক্লান্ত হয়ে গেছি। পিছন থেকে হাওয়ার মাঝেই এক ব্যক্তির কর্কশ ও শান্ত আওয়াজ এলো, ঝাঁপ দিও না। প্রিয়া চমকে পিছনে ফিরল। প্রায় ৩০ বছরের এক ভিজে যাওয়া ব্যক্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখ পাতলা ছিল, চোখের নিচে কালি ছিল, কিন্তু তার দৃষ্টি ছিল খুব তীক্ষ্ণ, শান্ত ও দৃঢ়। তুমি কে? সে জিজ্ঞাসা করল। তার গলায় জড়তা ছিল। এতে কিছু যায় আসে না। সে আরও এক পা বাড়াল। তার গলা গভীর ছিল। যায় আসে এতে যে তুমি কিনারের খুব কাছে দাঁড়িয়ে আছো। তুমি বুঝবে না, আমার কাছে কিছুই অবশিষ্ট নেই। আজ পুরো পৃথিবী আমাকে তুচ্ছ করেছে। আমার নিজের বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার পেটে যে বাচ্চা আছে, সে বেঁচে থাকার যোগ্য নয়। তোমার কথাগুলো চেনা চেনা লাগছে। সে বিষণ্ণভাবে হাসল, কারণ সে নিজেও একবার ঠিক এটাই বলেছিল। সে বিভ্রান্ত হয়ে ভ্রু কুঁচকাল। সেও একবার এত উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, এমনই এক বৃষ্টিতে। সে পলক না ফেলে তাকে দেখল। সে ভেবেছিল যে ঝাঁপ দিলে সব শেষ হয়ে যাবে, কিন্তু পরে বোঝা গেল বেঁচে থাকা মরা থেকে বেশি কঠিন। সে হেসে উঠল, এক তিক্ত ভাঙা হাসি। তুমি কি জানো, পুরো দুনিয়ার দ্বারা তিরস্কৃত বোধ করা কেমন লাগে? যখন তোমাকে বিগড়ে যাওয়া মেয়ে, মরার যোগ্য এবং পরিবারের জন্য অপমান বলা হয়। আমি কখনো আমার বাবার গর্ব ছিলাম, এখন আমি এক কলঙ্ক। সে সংক্ষিপ্ত উত্তর দিল, আমি জানি, আমিও একসময় গর্ব ছিলাম। আমাকে প্রতারক, অসফল এবং দয়নীয় বলা হয়েছিল। আমার প্রেমিকা আমাকে ছেড়ে গিয়েছিল, বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছিল, এবং আমি এখনও এখানে আছি। সে চুপ হয়ে গেল। বৃষ্টি তখনও তাদের দুজনের ওপর পড়ছিল। নিচের তলা থেকে আসা আলো ঠান্ডা বৃষ্টির মাঝে তার মুখকে মুহূর্তের জন্য উষ্ণ করে দিল। তোমার নাম কি? অর্জুন। তুমি কি কাজ করো? এখন আমি কম্পিউটার ঠিক করি, ছোটখাটো সফটওয়্যার লিখি। আর আগে? সে ফ্যাকাশে হাসি হাসল। লোকে আমাকে সিইও বলতো। সে তাকে দেখল। তার চোখ বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দুলছিল। তুমি এখানে কেন? আমি সামনের কমিউনিটি সেন্টারে থাকি।
কখনো কখনো বৃষ্টি শোনার জন্য ছাদে এসে বসি। আজ তোমাকে দেখলাম। তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? আমি তোমাকে চিনিও না। চেনার দরকার নেই। অর্জুন আরও এক পা বাড়াল। তার গলা গভীর হল। আমি তোমাকে বাঁচাচ্ছি না। আমি শুধু চাই তুমি সেই পথ বেছে না নাও যা আমি একসময় বেছে নিয়েছিলাম। কারণ আমি জানি যে তুমি যদি জীবিত থাকো তবে একদিন তুমি জানতে পারবে যে তোমাকে কেন থামতে হয়েছিল। প্রিয়া আধ পা পিছিয়ে গেল। ভিজে টাইলসে তার পা পিছলে গেল। একটি ছোট চিৎকার বেরোল। সে ভারসাম্য হারিয়ে ফেলল এবং তার শরীর কিনার থেকে বাইরের দিকে ঝুঁকে গেল। অর্জুন দ্রুত এগিয়ে এলো। ঠিক সময়ে তার কবজি ধরে ফেলল এবং তারা দুজনেই মেঝেতে পড়ে গেল। ধাতব তীব্র আওয়াজ হল। সে হাঁপাচ্ছিল, তার শরীর কাঁপছিল। অর্জুনের হাত তার কবজি এত জোরে ধরে রেখেছিল যে দুজনেরই ব্যথা হচ্ছিল। বৃষ্টি তখনও হচ্ছিল। সে কেঁদে ফেলল। তুমি পাগল। তুমি কি জানো তুমি এখন তাকে বাঁচিয়েছ? এমন একজনকে যে বেঁচে থাকার যোগ্য নয়। আমার এটা জানার দরকার নেই যে তুমি কে, কিন্তু আমি একটা কথা জানি, সে বলল। তার চোখ তখনও আকাশের দিকে ছিল। কারো অন্যের ভুলের জন্য মরা উচিত নয়। তারা এভাবেই চুপচাপ বসে রইল। বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে গেল। কেবল ভারী নিঃশ্বাসের শব্দ বাকি ছিল। প্রিয়া ধীরে ধীরে বলল, আমি শুধু কিছুক্ষণ চুপ থাকতে চেয়েছিলাম। সবাই বলে আমি নোংরা, বিগড়ে গেছি। আমি শুধু চেয়েছিলাম সব আওয়াজ গায়েব হয়ে যাক। চুপ থাকলে মানুষ গায়েব হয়ে যায় না। অর্জুন ধীরে ধীরে উত্তর দিল, এতে শুধু তুমি সেই মানুষদের শুনতে পাও না যারা তোমাকে বাইরে বের করে আনতে চায়। সে তাকে দেখার জন্য মাথা তুলল। তার কপালে রক্তের দাগ ছিল, কিন্তু তার হালকা হাসি অদ্ভুতভাবে উষ্ণ ছিল। নিচে চলো, সে তার হাত বাড়ালো। এখানে খুব ঠান্ডা। আমার কাছে সামান্য আদা চা আছে, তুমি একটু খেয়ে নাও। তারপর যেখানে যেতে চাইবে আমি তোমাকে ছেড়ে দেব। সে সেই হাতটি ইতস্ততভাবে দেখল। সেটা পাতলা ছিল, আঁচড়ে ভরা ছিল, কিন্তু মজবুত ছিল। এমন এক হাত যা কোনো প্রতিশ্রুতি দিচ্ছিল না, কেবল সেখানে ছিল। প্রিয়া সেটা ধরে নিল। তারা দুজনে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। বৃষ্টি তাদের পিছনে শহরের বিষণ্ণ করতালির মতো পড়ছিল। নিচে জল ভেজা জানলা থেকে হলুদ আলো আসছিল। সে তাকে একটি তোয়ালে দিল, তাকে এক কাপ গরম চা খাওয়ালো। সে কাঁপতে কাঁপতে সেটা নিল। তুমি কিছু জিজ্ঞাসা করবে না? জানতে চাও না আমি কে? দরকার নেই। প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন তারা কোনো প্রশ্ন ছাড়াই শুধু চুপচাপ বসে থাকতে চায়। ধন্যবাদ, সে ধীরে ধীরে বলল। ধন্যবাদের দরকার নেই, সে বাইরে তাকালো। তোমাকে শুধু আমাকে একটা কথা দিতে হবে। কি? ওখানে আর ফিরে যেও না। কাল যাই হোক না কেন আর ফিরে যেও না। প্রিয়া তার চোখে তাকালো, শান্ত কিন্তু দৃঢ়। সে ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে। বাইরে বৃষ্টি ধীরে ধীরে থামছিল। ভোরের ঝাপসা আলো বাষ্পে ঢাকা দেওয়াল দিয়ে আসতে শুরু করেছিল। ছোট কামরাটিতে কেবল দুজনের নিয়মিত নিঃশ্বাসের শব্দ ছিল। সেই মানুষগুলো যারা কখনো নিজেদের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, এখন একে অপরের পাশে বসেছিল, চুপচাপ কিন্তু জীবিত। এক শান্ত শুরু, কিন্তু হয়তো নিরাশার শেষে তারা আশা নামক কিছু খুঁজে পেয়েছিল। অর্জুনের ঘুম তখন ভাঙল যখন সকালের প্রথম রোদ ছেঁড়া পর্দা দিয়ে ভিতরে এলো। সে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল। নিজের রাস্তা থেকে আসা মোটর বাইকের আওয়াজ, বাড়িবালির উঠোন ঝাড়ু দেওয়ার শব্দ, বারান্দায় বসে চড়ুই পাখির কিচিরমিচির, আর তারপর উড়ে যাওয়ার শব্দ শুনতে লাগল। পাশের ঘর থেকে জল পড়ার হালকা আওয়াজ এলো। গতরাতের সেই মেয়েটি জেগে গিয়েছিল। অর্জুন উঠে বসল। নিজের ঘাড় ধীরে ধীরে ঘষল। গতরাতে পড়ে যাওয়ার ব্যথা এখনও হালকা ছিল। কপালে ফোলা ভাব ছিল, কিন্তু বেশি নয়। অর্জুন তার ছোট ভাড়ার ঘরটিকে দেখল। পুরনো টেকনিক্যাল পোস্টার ফিকে হয়ে গিয়েছিল। পুরনো ল্যাপটপ, যেটিতে সে একটি বেসরকারি ক্লিনিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং অ্যাপ লিখছিল। প্রযুক্তি বিষয়ক বইয়ের স্তূপের পাশে একটি মিনি গ্যাস স্টোভ। সবকিছু সাধারণ ও শান্ত ছিল। এক প্রভাবশালী রাজকুমারীর জন্য কিছুই উপযুক্ত ছিল না। ঘরের দরজা খুলল। প্রিয়া সেখানে দাঁড়িয়েছিল। সে সেই চওড়া টি শার্টটি পরেছিল যা কাল রাতে অর্জুন তাকে দিয়েছিল। তার চুল তখনও ভিজে ছিল। সে সরাসরি অর্জুনের দিকে তাকাল না এবং ধীরে ধীরে বলল, তোমার কাছে বমি কমানোর কোনো ওষুধ আছে কি? অর্জুন মাথা নাড়ল। ড্রয়ার থেকে একটি ছোট ফার্স্ট এড কিট বের করল। তুমি নাস্তা করনি? আমার কিছু খাওয়ার ইচ্ছেও নেই। আমার কাছে টোস্ট আর ঘরে তৈরি সয়া দুধ আছে। খুব চমৎকার নয়, কিন্তু নিরাপদ। প্রিয়া হালকা হাসল। যখন থেকে তার সাথে দেখা হয়েছিল, এটা প্রথমবার এক ফ্যাকাশে কিন্তু সত্যি হাসি। তারা চুপচাপ খেল, টেবিলের দুপাশে বসে। যখন সে কাশল, সে তাকে টিস্যু পেপার দিল।
সে এক দুর্বল কিন্তু দৃঢ় গলায় ধীরে ধীরে ধন্যবাদ বলল। তুমি কি সত্যি কৌতূহলী নাও? সে জিজ্ঞাসা করল, নিজের মুখের কোণ থেকে জলের ফোঁটা মুছতে মুছতে। কোন বিষয়? আমার বিষয়। নাম, পরিস্থিতি। আমি গর্ভবতী। ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলাম, আর তারপর এক অজানার ঘরে শুয়ে রইলাম। তোমার ভয় লাগেনি? ভয় লাগলে তোমাকে ফিরে টানতাম না। প্রিয়া মাথা নিচু করে চুপচাপ হাসল। তবে আমাকে বলতে দাও, আমার নাম প্রিয়া, মেহরা গ্রুপের চেয়ারম্যানের মেয়ে। ট্যাবলয়ের আমাকে পতিতা রাজকুমারী বলে, সোশ্যাল মিডিয়া আমাকে বিগড়ে যাওয়া মেয়ে বলে। অর্জুন শুধু মাথা নাড়ল, কোনো বিস্ময় দেখাল না। বাচ্চা আমার প্রাক্তন প্রেমিকের। হ্যাঁ, সে এক গরিব ড্রামা স্কুলের ছাত্র ছিল, স্বপ্ন আর প্রতিশ্রুতিতে ভরা। আমার বাবা তাকে প্রথম দেখাতেই ঘৃণা করেছিলেন, আর আমি বোকা ছিলাম। আমি তাকে ভালোবাসতাম, এখন কেবল নিজেকে ঘৃণা করি। অর্জুন তার গ্লাসে আরও দুধ ঢালল। সে তাকে দেখল প্রথমবারের মতো কৌতূহল নিয়ে। আর তুমি বলেছিলে যে তুমি কোন কারণে ঝাঁপ দিতে চেয়েছিলে? অর্জুন চেয়ারে হেলান দিল, তার চোখ ছাদের দিকে ছিল। সে কিছুক্ষণ চুপ রইল, আর তারপর গভীর স্থির গলায় বলল, কোম্পানির কারণে। সে আর জিজ্ঞাসা করল না। অর্জুন ধীরে ধীরে জানালো, যেন সে অন্য কোনো ছাদের গল্প শোনাচ্ছে। আমি এআই কোম্পানি দিব্যি দৃষ্টির সিইও ছিলাম, যা আমার সবথেকে প্রিয় বন্ধু রাকেশের সাথে এক হস্টেলের ঘর থেকে শুরু হয়েছিল। আমরা দিন রাত কাজ করেছি, ঋণ নিয়েছি, আইডিয়া পেশ করেছি, এক স্টার্টআপ ইনকিউবেটরে জায়গা পেয়েছি। 3 বছর পর আমরা $3 মিলিয়ন বিনিয়োগ পেলাম। আমরা সংবাদপত্রে এলাম, ফোর্বস আন্ডার 30-তে জায়গা পেলাম। তারপর কি হলো? তারপর আমি ধোঁকা খেলাম। রাকেশ চুপচাপ আমার সব শেয়ার মধ্যস্থতাকারী কোম্পানির মাধ্যমে বিক্রি করে দিল। 1 সপ্তাহ পর আমাকে বোর্ড অফ ডিরেক্টরস কোম্পানি থেকে বের করে দিল। আমার প্রাক্তন প্রেমিকা রাকেশের কাছে চলে গেল, এটা বলে যে আমি শুধু এক অবাস্তব স্বপ্ন দেখা মানুষ ছিলাম। প্রিয়া তার নিঃশ্বাস আটকে নিল। তুমি মামলা করনি? প্রমাণ দুর্বল ছিল। উকিল বলল যে জেতার সম্ভাবনা খুব কম। আমার আর হিম্মত ছিল না। সে তার হাতের দিকে তাকাল, কঠিন এবং পুরনো ফাটা দাগের সাথে। সে একসময় সফল ব্যক্তি ছিল, এখন 30 বর্গমিটারের ঘরে ফ্রিল্যান্স সফটওয়্যার বানায়। কিন্তু তার গলায় কোনো তিক্ততা বা অভিযোগ ছিল না, শুধু এমন এক মানুষের মতো যে ক্ষতিকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছে। তুমি এখানে কতদিন আছো? 2 বছরের বেশি। তোমার বাবা মা কোথায়? গ্রামে আছেন, এখন ফোনও করেন না। তারা লজ্জিত, কারণ আমি সংবাদপত্রে উল্টো দিকে এসেছিলাম। সে হাসল। যেদিন আমি কোম্পানি ছেড়েছি সেদিন থেকে আমাদের কথা হয়নি। প্রিয়ার হঠাৎ নিজের গলায় এক দলা অনুভব হল। সে কখনো ভাবেনি যে তার সামনে বসা ব্যক্তির এত উজ্জ্বল অতীত ছিল। যেমন সেও একসময় মঞ্চের আলোয় দাঁড়িয়েছিল, এখন এখানে এক ঢিলে ঢালা পুরুষের টি শার্ট পরে বসে আছে। এটা জানে না যে কাল কি খাবে। তুমি কি এখনও রেগে আছো? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, অবশ্যই, সে স্বীকার করল। কিন্তু অনেক আগে আমি বুঝতে পেরেছি যে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাকা খুব ক্লান্তিকর। তাই আমি তাদের মতো না হওয়ার জন্য বেঁচে থাকাকে বেছে নিয়েছি। তারা দুজনে কিছুক্ষণ চুপ রইল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল। প্রিয়া উঠল, জানলার কাছে গেল এবং নিচে দেখতে লাগল। শহর আবার শোরগোল শুরু করেছিল। গাড়ি, পাউরুটি বিক্রেতার আওয়াজ, গলিতে একে অপরকে ডাকার শব্দ। সে না ফিরে বলল, আমি জানি না আমি কোথায় যাব। তোমাকে আজ কিছুই ঠিক করার দরকার নেই। অর্জুন উঠল এবং কেটলিতে আরও গরম জল ঢালল। কিন্তু তুমি সবসময়ের জন্য এখানে থাকতে পারো না। আমি এটা বলিনি যে তুমি সবসময়ের জন্য থাকবে, কিন্তু অন্তত ততক্ষণ থাকো যতক্ষণ না তোমার শরীর খিদে আর ঠান্ডায় কাঁপা বন্ধ করে। তারপর চলে যেও। সে ঘুরল, তার চোখ নরম ছিল। আমি তোমাকে বিরক্ত করছি না তো? না, তুমি কেবল এমন এক মানুষ যে এইমাত্র মরে যাওনি, আর এটা কখনো বিরক্তিকর হতে পারে না। তার মুখের কোণ সামান্য হাসল। হয়তো কয়েক মাসের মধ্যে এই প্রথমবার তার এমন মনে হল না যে সে কোনো ঘৃণ্য জিনিস। সেই রাতে যখন অর্জুন নিজের টেবিলে কাজ করছিল, গ্রাহকের জন্য কোডের শেষ লাইনটি ঠিক করছিল, সে এক মুহূর্তের জন্য থামল, পাশের ঘরের দিকে তাকাল। ঘরে আলো ছিল, কিবোর্ডে টাইপ করার হালকা আওয়াজ আসছিল। সে কিছু লিখছিল, হয়তো এক ডায়েরি, হয়তো এক না পাঠানো বার্তা। কিন্তু সে জানত যে অন্তত সে এখনও লিখতে চায়, এখনও বাঁচতে চায়। আর এমন কারোর জন্য যে একসময় সেই সরু রেখায় দাঁড়িয়েছিল। এটা এক জয় ছিল, এক শান্ত কিন্তু স্থায়ী শুরু। তৃতীয় দিন সকালে প্রিয়া এক হালকা মাথা ব্যথার সাথে উঠল। জানলা দিয়ে আসা রোদ তার মুখে তির্যকভাবে পড়ছিল। বাইরে রাস্তা থেকে গাড়ির শোরগোল, ফেরিওয়ালার আওয়াজ, সব অদ্ভুত লাগছিল। সে ধীরে ধীরে সেই ছোট খাওয়ার টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে অর্জুন বসেছিল।
সে এখনও সেই গ্রে টি শার্টটি পরেছিল। তার চোখ ল্যাপটপের স্ক্রিনে আটকে ছিল। হাতে মাউস দ্রুত চলছিল। কড়া কফি থেকে ধোঁয়া উঠছিল। করুই স্বাদ ছোট কামরাটিতে ছড়িয়ে পড়ছিল। প্রিয়া চুপচাপ জল ঢালল, এক চুমুক খেল এবং জিজ্ঞাসা করল, তুমি এত সকাল থেকে কাজ করছো? এক কঠিন জাপানি গ্রাহকের ডেডলাইন আছে, সকাল 5টা থেকে ইমেল পাঠাচ্ছে। শুনতে ক্লান্তিকর লাগে, হ্যাঁ, কিন্তু ফালতু চিন্তা করার থেকে ক্লান্ত থাকা ভালো। সে চুপ হয়ে গেল। তার হৃদয়ে এক হালকা দীর্ঘশ্বাস বেরোল। সেই বাক্যটি তার হৃদয়কে এক হালকা ছুরির মতো স্পর্শ করল। অবসরের মানে নিজেরই স্মৃতির দ্বারা অত্যাচারিত হওয়া। সে চেয়ারে বসে জানলা দিয়ে বাইরে দেখতে লাগল। গলির ওপারে বাচ্চারা ফুটপাথে হাসতে হাসতে একে অপরের পিছু নিচ্ছিল। এক মহিলা তারে বাচ্চার কাপড় ঝোলাচ্ছিল। এই দৃশ্য অদ্ভুতভাবে স্বাভাবিক ছিল। তার এক অংশ হঠাৎ চাইল যে সেও যদি এমন এক সাধারণ মা হতো যার কাঁধে মেহরা উপাধির বোঝা নেই। অর্জুন, যদি তুমি জানতে আমি কে, তবে কি সেই রাতে আমাকে আটকাতে? অর্জুন টাইপ করা বন্ধ করল এবং তার দিকে তাকাল। আমি আগে থেকেই জানি, কিন্তু তুমি জিজ্ঞাসা করনি? আমার জিজ্ঞাসা করার দরকার ছিল না। তুমি বলেছিলে তোমার নাম প্রিয়া, শ্রী মেহরার মেয়ে। সংবাদপত্রে গত কয়েকদিন ধরে হাঙ্গামা চলছে, আমি বধির নই। সে নিজের ঠোঁট কামড়াল। সে চমকে গেল। তবে তুমি এমন ব্যবহার কেন করছো যেন তুমি কিছুই জানো না? কারণ এর সাথে এই কথার কোনো সম্পর্ক নেই যে তোমাকে বাঁচানোর দরকার আছে কিনা। মানুষ মানুষই থাকে, চাই তাদের উপাধি মেহরা হোক বা অন্য কিছু। প্রিয়া চুপ হয়ে গেল। এক অদ্ভুত উষ্ণ অনুভূতি তার বুকে জাগতে লাগল। সে নিজের চিবুক হাতের ওপর রেখে তাকে অনেকক্ষণ দেখল। তুমি খুব অদ্ভুত। কেমন অদ্ভুত? আমার সাথে কেউ কখনো এভাবে কথা বলেনি। হয়তো এই কারণে যে এখন পর্যন্ত আমি কেবল সেই মানুষদের সাথেই মিশেছি যারা তাই বলে যা আমি শুনতে চাই, তা নয় যা আমার শোনার দরকার আছে। সেই বাক্যটি তাকে থামিয়ে দিল। সে প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু কোনো কারণ খুঁজে পেল না। সে শুধু নিজের হাতে জলের গ্লাসটি দেখতে রইল। পুরো সকাল সে একটি ছোট নোটবুকে কিছু লিখতে রইল। অর্জুন জিজ্ঞাসা করেনি। দুপুর নাগাদ সে যখন আরও জল ঢালল, তখন সে মাথা তুলল। তুমি কি বিশ্বাস করো যে মানুষ বদলাতে পারে? হ্যাঁ, কিন্তু তুমি নও। আমার মনে হয় মানুষ শুধু লুকায়। তুমি কার কথা বলছ? আমার বাবা নাকি সেই লোকটা? সে ফ্যাকাশে হাসি হাসল। উভয়েই, সে জানাল। তার গলা স্থির ছিল, কিন্তু তার চোখ ধীরে ধীরে লাল হয়ে গেল। আমার বাবা আমার চেনা সবথেকে শীতল মানুষ। তার কাছে সব জিনিসের কেবল দুটি মূল্য আছে, লাভ এবং সম্মান। আমি তার একমাত্র সন্তান, তাই তিনি আমাকে তার জীবনের সবথেকে বড় বিনিয়োগ প্রজেক্ট মনে করতেন। তিনি আমার জন্য স্কুল বেছেছিলেন, বন্ধু বেছেছিলেন। আমি ভাবতাম যে আমি খুশি। অর্জুন চুপচাপ তার ভাঙা গলা শুনতে রইল। তারপর আমি সমীরের সাথে দেখা করলাম। সে আমার কোম্পানির এক চ্যারিটি ইভেন্টে পার্ট টাইম কাজ করছিল। লম্বা কোমল গলার অধিকারী। সে সবসময় আমাকে এক সাধারণ মানুষ হিসেবে দেখত, মেহেরার রাজকুমারী হিসেবে নয়। আমি বিশ্বাস করেছিলাম যে এটা সত্যিকারের ভালোবাসা। সে হাসল, কিন্তু দেখা গেল সে আমার মধ্যে কেবল এক টাকার ব্যাগ আর মেহেরা উপাধি দেখেছিল। আমি গর্ভবতী হয়ে গেলাম। হ্যাঁ, যখন আমি জানতে পারলাম, আমি এত কাঁপছিলাম যে ফোনও ধরতে পারছিলাম না। আমি সমীরকে ফোন করলাম ভেবে যে সে খুশি হবে, কিন্তু সে হাসল আর বলল, তুমি সত্যি খুব ভালো। তারপর ফোন কেটে দিল। 2 দিন পর সে অন্য এক মেয়ের সাথে একটি ছবি পোস্ট করল। ক্যাপশন ছিল, সত্যিকারের ভালোবাসায় টাকার প্রয়োজন হয় না। পুরো স্কুলের লুকানো মানে বুঝে গেল। আর আমার বাবা, তিনি রেগে গিয়েছিলেন। তিনি আমার ফোন ভেঙে দিলেন, আমাকে লিভিং রুমে ডাকলেন। পুরো পরিবার সেখানে ছিল। তিনি আমার মা আর হাউসকিপারের সামনে বললেন, আমার এমন কোনো মেয়ে নেই যে পরিবারের অপমান করে। আজ থেকে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার মা কাঁদলেন, কিন্তু তিনি খুব দুর্বল। তিনি কখনো বাবার কথা অমান্য করেননি। আমি শুধু দেখলাম যে মা চুপচাপ আমার পার্সে কিছু টাকা ফেলে দিলেন, আর তারপর আমার চোখ এড়িয়ে চললেন। আমি বুঝলাম যে তিনি আমাকে ভালোবাসেন, কিন্তু তিনি ভয় পান। সে টেবিলের কিনার শক্ত করে ধরল। তার গলা গভীর ও কর্কশ হয়ে গেল। যখন আমি বাড়ি ছাড়লাম, আমার কাছে কেবল এক সুটকেস, সামান্য টাকা আর বাচ্চা ছিল। আমি 3 দিনের জন্য একটি ঘর ভাড়া নিলাম। তারপর সাংবাদিকরা আমাকে ঘিরে ধরল। ট্যাবলয়েড লিখল যে আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিয়ের জন্য চাপ দেওয়ার জন্য গর্ভধারণ করেছি। আমি অনেকবার গর্ভপাত করিয়েছি। তারা সব কিছু লিখল। আমি ভাবলাম যে তারা যদি এটাই মানতে চায়,
তবে আমাকে মরতে দাও, যাতে তারা খুশি হয়, যাতে আমার বাবার কম লজ্জা হয়, যাতে সমীর দেখে যে আমি সত্যি হারিয়ে গেছি। ঘরটি চুপ ছিল। অর্জুন কিছু বলল না, শুধু ড্রয়ার থেকে একটি টিস্যু পেপার বের করে তার সামনে রাখল। এখন কি? এখন আমি জানি না, আমার কাছে যাওয়ার কোনো জায়গা নেই। তবে এখানেই থাকো। সে মাথা তুলল, তার চোখ বিভ্রান্ত ছিল। এখানেই অস্থায়ীভাবে। আমি ধনী নই, কিন্তু এই ঘরটি যথেষ্ট উষ্ণ, কারণ নিজের মনের ভেতরে চলা ঝড়ের পার হওয়ার অপেক্ষা করার জন্য। সে তার ঠোঁট কামড়াল। তোমার ভয় নেই যে লোকে ভুল বুঝবে? যদি মিডিয়া জানতে পারে তবে তারা কি বলবে? তারা তাই বলবে যা তাদের বলতে হবে। জরুরি এটা যে তুমি জানো তুমি কি করছো। প্রিয়া চুপ হয়ে গেল। অর্জুনের গলা গভীর কিন্তু দৃঢ় ছিল। সে অনুভব করল যে তার মধ্যে কোনো দয়া ছিল না, কেবল বোধ ছিল। দুপুরে অর্জুনকে এক গ্রাহকের সাথে দেখা করতে বাইরে যেতে হলো। সে তাকে জানালো যে যদি কেউ জিজ্ঞাসা করে তবে বলে দিও যে সে এক দূরের আত্মীয় যে দেখা করতে এসেছে। সে ধীরে ধীরে হেসে মাথা নাড়ল। যখন সে চলে গেল, প্রিয়া তার পিঠ গলিতে হারিয়ে যেতে দেখল। তার হৃদয়ে এক অদ্ভুত ও সুরক্ষিত অনুভূতি জাগল। সে টেবিলের সামনে বসে বাড়ি ছাড়ার পর প্রথমবারের মতো নোটবুক খুলল আর লিখল, খোকা আজ আমাকে এক অজানায় বাঁচালো। সে এটা জিজ্ঞাসা করেনি যে আমি কে, জিজ্ঞাসা করেনি কেন কাঁদছি, কেবল এক বাক্য বলল, ঝাঁপ দিও না। হয়তো এই কারণেই আমি এখনো এখানে আছি, তোকে লেখার জন্য। বিকেলে অর্জুন একটি ছোট ফলের থলি নিয়ে ফিরল। সে সাদা জাউ ভাত বানাল, তাতে সামান্য নোনতা ডিম দিল। প্রিয়া ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করল। অর্জুন তাকে দেখল আর জিজ্ঞাসা করল, কাল তুমি কি করতে চাও? আমার এখনো জানা নেই, তবে এখনকার জন্য সবথেকে সহজ কাজ করো। পুরো ঘুম নাও, পুরো খাবার খাও। তারপর কি? তারপর ভাবব। যতক্ষণ না কেউ ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে, ততক্ষণ সে পথ খুঁজতে পারবে না। প্রিয়া তাকে অনেকক্ষণ দেখল। সংকীর্ণ কামরায় হলুদ আলো তার মুখে পড়ছিল। ক্লান্তির রেখা স্পষ্ট ছিল, কিন্তু শান্ত ছিল। সে ধীরে ধীরে বলল, ধন্যবাদ অর্জুন। ধন্যবাদের দরকার নেই, শুধু বেঁচে থাকো, তারপর কাউকে ধন্যবাদ দিতে পারবে। বাইরে আবার হালকা বৃষ্টি হচ্ছিল। সে জলের প্রতিটা ফোঁটার হালকা আওয়াজে নিজের হৃৎস্পন্দন স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। অনেক সময় পর তার রাত এতটা ভয়াবহ মনে হল না। প্রিয়া ধীরে ধীরে নিজের হাত পেটের ওপর রাখল আর ফিসফিস করে বলল, খোকা, হয়তো আমরা আরও একটা দিন বাঁচব। অন্যদিকে টেবিলের ওপর অর্জুন চুপচাপ নিজের ল্যাপটপ বন্ধ করে দিল। জানলা দিয়ে বাইরে তাকাল। বৃষ্টি ঝাপসা ছিল। দুই মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠছিল। দুই মানুষ যারা সবকিছু হারিয়ে ফেলেছিল, এখন বৃষ্টির মাঝে বসেছিল, কিন্তু এখনও উষ্ণতা অনুভব করছিল। সে ধীরে ধীরে বলল, এত ধীরে যে কেবল সে নিজেই শুনতে পেল, ঠিক আছে, শুধু বেঁচে থাকো। এক সপ্তাহ কেটে গেল যখন থেকে প্রিয়া অর্জুনের ভাড়ার ঘরে থাকছিল। প্রথম কয়েকদিন সে প্রায় এক অস্থায়ী স্থিতিতে বেঁচেছিল, যেন সে যে কোনো সময় নিজের জিনিস গুছিয়ে চলে যেতে পারে। কিন্তু ধীরে ধীরে সেই ছোট জায়গাটি তাকে শান্ত অনুভব করাতে লাগল। সুবিধার কারণে নয়, এখানে সুবিধাজনক কিছুই ছিল না, বরং সেই অজানা ব্যক্তির সারল্য ভরা দয়াশীলতার কারণে, যে তাকে তখন হাত বাড়িয়েছিল যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল। আজ সকালে অর্জুন স্বাভাবিকের চেয়ে আগে কফি বানাল। সে কফির কাপ টেবিলে রেখে ল্যাপটপ খুলল। সেই প্রোগ্রামিং আর কোটেশন পাঠানোর সিলসিলা। প্রিয়া রান্নাঘরে এক ছোট জাউ ভাতের হাঁড়ির সাথে ব্যস্ত ছিল। পোড়া চালের গন্ধে ঘর গরম হয়ে উঠেছিল। ডিমের জাউ। সে তার সামনে বাটি রাখতে রাখতে বলল, রেস্টুরেন্টের মতো চমৎকার নয়, কিন্তু অন্তত আমি এটা বানাতে পারি। অর্জুন বাটিটির দিকে আর তারপর প্রিয়ার দিকে তাকালো। সে এক হালকা হাসির সাথে দাঁড়িয়েছিল। তার চুল খুব সুন্দর করে বাঁধা ছিল। তার চোখ প্রথমবারের তুলনায় বেশি উজ্জ্বল ছিল। ধন্যবাদ, সে বলল। এখন সময় এসেছে যে তুমি শুধু পাউরুটি আর সয়া দুধ খাওয়া বন্ধ করো। তারা দুজনে হাসল। হাসি খুব জোরে ছিল না, কিন্তু সেই নিস্তব্ধতা ভাঙার জন্য যথেষ্ট ছিল, যা তার আসার দিন থেকেই তৈরি হয়েছিল। নাস্তার পর প্রিয়া নিজের পুরনো পার্স থেকে 4 ভাঁজ করা কাগজের এক স্তূপ বের করল আর অর্জুনকে দিল। ইন্টারনেটে পাওয়া চাকরির তালিকা। কিন্তু মনে হচ্ছে কোনো ডিগ্রি বা অভিজ্ঞতা ছাড়া গর্ভবতী মহিলাকে কেউ কাজে রাখতে চায় না। অর্জুন কাগজের ওপর নজর বোলাল। সব ক্যাফে, বেকারি আর অনলাইন দোকান ছিল। তুমি কি পড়েছ? সে জিজ্ঞাসা করল। মার্কেটিং, কিন্তু আমার বাবা আমাকে বাধ্য করেছিলেন। আমি অবহেলায় পড়াশোনা করেছি, এখন আমার কিছুই মনে নেই। তুমি সবথেকে ভালো কি করো? সে এক মুহূর্ত ভাবল, লেখা। আগে আমি ব্লগ লিখতাম,
কবিতা পোস্ট করতাম। কিন্তু এখন আমার মতো একজনকে কে কাজে রাখবে, যার নিজের নামই ইন্টারনেটে বদনাম? তোমাকে নিজের আসল নাম ব্যবহার করার দরকার নেই, সে তাকে দেখার জন্য মাথা তুলল। অর্জুন আরও বলল, তার গলা দৃঢ় ছিল। একটি ছদ্মনাম তৈরি করো, তুমি নিবন্ধ লেখো, আমি সেগুলো পোস্ট করতে সাহায্য করব। আমার কাছে কিছু ফ্রিল্যান্স যোগাযোগ আছে, পারিশ্রমিক বেশি নয়, কিন্তু বেঁচে থাকার জন্য যথেষ্ট। প্রিয়া ইতস্তত হয়ে বলল, তারা কি বিশ্বাস করবে যে আমার মতো কেউ লিখতে পারে? লোকেদের কেবল ভালো বিষয়বস্তু চাই, তাদের আসে যায় না যে লেখক কে। সে ধীরে ধীরে মাথা নাড়ল, যেন তার ঝাপসা চিন্তায় আলোর এক কিরণ এসেছিল। দুপুরে অর্জুন তাকে এক ছোট ক্যাফেতে নিয়ে গেল, যেখানে তার এক পুরনো বন্ধু ম্যানেজার ছিল। ক্যাফেতে পার্ট টাইম সাহায্যের প্রয়োজন ছিল, যে অতীত সম্পর্কে বেশি কিছু জিজ্ঞাসা করবে না। তারা মালিকের সাথে দেখা করল, এক পাতলা মহিলা, যার চোখ তীক্ষ্ণ ছিল কিন্তু ঠান্ডা নয়। তুমি কাউন্টারে দাঁড়াতে পারো, সে বলল। এভাবেই প্রিয়ার এক নতুন জীবনের সংগ্রাম আর অর্জুনের নিঃস্বার্থ বন্ধুত্বের এক নতুন অধ্যায় শুরু হলো। গ্লাস পরিষ্কার করতে পারবে? টেবিল মুছতে পারবে? মালিক জিজ্ঞাসা করল। প্রিয়া সামান্য কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। জি, করতে পারব। খারাপ গ্রাহকদের নিয়ে কোনো সমস্যা হবে না তো? মালিক তাকে কিছুক্ষণ দেখল। কত মাসের গর্ভবতী? 3.5 মাস। ঠিক আছে, 1 সপ্তাহের জন্য ট্রায়ালে কাজ করো, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, বেতন ঘন্টার হিসাবে। কিছু হলে অর্জুনকে জানাবে। প্রিয়া মাথা নিচু করে ধন্যবাদ বলল। নিজের পার্সের ফিতে শক্ত করে ধরে নিল। ক্যাফে থেকে বেরোনোর সময় সে অর্জুনের হাত শক্ত করে ধরল। ধন্যবাদ, আমি ভাবিনি যে আমি এত ভালো চাকরি পেতে পারি। কিছুই ভালো বা মন্দ নয়, এটা শুধু একটা চাকরি, অর্জুন জবাব দিল। জরুরি এটা যে তুমি কোথা থেকে শুরু করছো, এটা নয় যে তুমি কতবার পড়ে গিয়েছিলে। সেই রাতে প্রিয়া সেই পুরনো ফোনটির ওপর ঝুঁকেছিল, যা অর্জুন তাকে ধার দিয়েছিল। সে একটি ওয়েবসাইট খুলল এবং ভেঙে যাওয়ার পর নিজেকে ঠিক করার বিষয়ে নিজের প্রথম নিবন্ধ টাইপ করল। নিজের উল্লেখ সে করল না, কিন্তু প্রতিটি শব্দ ছিল সেই রক্ত আর চোখের জল, যা সে গত 3 মাস ধরে গিলে নিয়েছিল। সে নিজের নাম রাখল অনন্যা, একটি নতুন নাম যা বাতাসের মতো হালকা ছিল। অর্জুন শুরুর অনুচ্ছেদগুলো পড়ল এবং মাথা নাড়ল। লেখার শৈলী ভালো, তুমি এমনভাবে লেখো যেন তুমি অনেক কষ্ট সহ্য করেছ। কারণ আমি সত্যি সহ্য করেছি, সে ধীরে ধীরে জবাব দিল। পরের দিন সকালে প্রিয়া দ্রুত ক্যাফেতে পৌঁছে গেল। একটি চওড়া অ্যাপ্রন, পুরনো জুতো আর চুলগুলো খুব পরিপাটি করে বাঁধা। প্রথম কয়েকদিন সে ট্রে ফেলে দিয়েছিল, গ্রাহকদের কাছে বকুনি খেয়েছিল, কফির গন্ধ আর শোরগোলের মাঝে সেবা দিয়েছিল। কিন্তু সে হার মানল না। প্রতিদিন দুপুরে ভাড়ার ঘরে ফিরে সে লিখত। তার নিবন্ধগুলো গৃহীত হতে শুরু করল। মনোবিজ্ঞানের কিছু ফ্যান পেজে সেগুলো প্রকাশিত হল। তার পাওয়া প্রথম মন্তব্যটি ছিল, লেখিকাকে ধন্যবাদ, নিজের সন্তানকে হারানোর পর আমি প্রায় আত্মহত্যা করতে যাচ্ছিলাম। এই নিবন্ধটি আমাকে আবার ভাবতে বাধ্য করল। সে সেই লাইনটি বারবার পড়ল এবং তারপর কেঁদে ফেলল। কষ্টের কারণে নয়, বরং অন্ধকার দিনগুলোর পর প্রথমবারের মতো তার মনে হল যে সে এখনও দরকারি। একজন গর্ভবতী মহিলা, যার যাওয়ার কোনো জায়গা নেই, সেও এখনও কারোর জন্য কিছু করতে পারে। এক সন্ধ্যায় যখন সে বাসন ধুচ্ছিল, তখন সে মাথা তুলে অর্জুনকে জিজ্ঞাসা করল, তোমার কি মনে হয় আমি দীর্ঘ সময় ধরে লেখা চালিয়ে যেতে পারব? হ্যাঁ, কিন্তু ধৈর্যের প্রয়োজন। বাঁচার জন্য লেখো, বিখ্যাত হওয়ার জন্য নয়। আমার আর বিখ্যাত হওয়ার দরকার নেই, আমি শুধু ভুলে যেতে চাই না। অর্জুন তাকে দেখল। তার চোখে স্পষ্ট পরিবর্তন দেখল। কোনো ক্ষোভ নেই, শুধু একটা মেয়ে যে ধ্বংসস্তূপ থেকে আবার ওঠার চেষ্টা করছে। একদিন যখন তারা দুজনে রাতের খাবার খাচ্ছিল, প্রিয়ার ফোন বেজে উঠল। একটি অজানা নম্বর। সে ইতস্ততভাবে ফোন তুলল। হ্যালো। ওপাশ থেকে এক মহিলার গলা এলো, প্রিয়া, আমি মা। তার হাত থেমে গেল। সে চুপ হয়ে গেল এবং তারপর কাঁপতে কাঁপতে জবাব দিল, মা, তুমি কেন ফোন করেছ? তোমার বাবা হাসপাতালে আছেন, ওনার রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়েছে। ডাক্তার বলছেন এটা দীর্ঘদিনের মানসিক চাপের কারণে হতে পারে। কি, তুমি কি আমাকে বকার জন্য বা আমাকে ফেরত ডাকার জন্য ফোন করেছ, যাতে সবাই খুশি হয়? না, আমি ফোন করেছি কারণ আমি তোমাকে খুব মিস করছিলাম, আর আমি ক্ষমা চাইছি। সেই বাক্যটি তাকে স্তব্ধ করে দিল। বছরের পর বছর মায়ের ছায়ায় থাকার পর তিনি কখনো তার কাছে ক্ষমা চাননি। এখন সেই মহিলা, যিনি সেই শীতল মানুষটির পিছনে কথা না বলে দাঁড়িয়ে থাকতেন, কাঁপতে কাঁপতে দুটো শব্দ, ক্ষমা চাইছি, বলছিলেন। প্রিয়া কেঁদে ফেলল। সে জানত না যে তার ফিরে যাওয়া উচিত কিনা, জানত না যে সে কি সেই জায়গার মুখোমুখি হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী যা তাকে অপমানের সাথে বের করে দিয়েছিল। অর্জুন তার কাঁধে হাত রাখল এবং ধীরে ধীরে বলল, তোমাকে এখনই ক্ষমা করার দরকার নেই, কিন্তু যদি তোমার অতীত থেকে কিছু অপূর্ণ থেকে যায়, তবে তুমি দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবে না। সেই রাতে প্রিয়া অস্থির থাকল, কিন্তু পরের দিন সকালে এসে খুব ভোরে উঠল। নিজের অ্যাপ্রন ভাঁজ করল
ফোন পকেটে রাখল এবং বাসস্টপের দিকে হাঁটা শুরু করল। সে অর্জুনের দিকে ফিরল এবং হাসল। আমি একটা যাত্রায় যাব, শুধু পিছনে দেখার জন্য, ফিরে আসার জন্য নয়। অর্জুন মাথা নাড়ল। আমি অপেক্ষা করব, তোমার ফেরার নয়, বরং তোমার এক শক্তিশালী সংসরণের ফেরার। প্রিয়া সেই ছোট গলি দিয়ে বেরিয়ে গেল। তার হৃদয়ে সবকিছু তখনও জট পাকিয়েছিল, কিন্তু এবার সে ভাঙা মন নিয়ে যাচ্ছিল না, বরং এক নতুন বিশ্বাসের টুকরো সাথে নিয়ে যাচ্ছিল, যা প্রতিদিন বাড়ছিল। বাস সেই আন্তর্জাতিক হাসপাতালের গেটের সামনে থামল, যেখানে শ্রী মেহরার চিকিৎসা চলছিল। প্রিয়া নিচে নামার আগে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। তার পেট বড় হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে নিজের হাত তার উপর রাখল, যেন নিজেকে আর ভেতরে হালকা নড়াচড়া করা ছোট্ট জীবটিকে শান্ত করার জন্য। কেউ তাকে নিতে এলো না, কেবল পুরনো গাছের পাতা দিয়ে হাওয়া বয়ে যাচ্ছিল এবং বাতাসে পরিচিত জীবাণুনাশকের গন্ধ ছিল। সে লম্বা করিডোর দিয়ে হেঁটে গেল। প্রতিটি পদক্ষেপ ভারী ছিল। লোকে তাকে দেখছিল, কেউ তাকে চিনতে পারল, কেউ ফিসফিস করছিল, ও কি প্রিয়া? ফিসফিসানি তার গলায় এক দলা তৈরি করল, কিন্তু এবার সে মাথা নিচু করল না। সে সোজা হেঁটে গেল ধীর গতিতে, শান্ত চোখে। হাসপাতালের ঘরের দরজার সামনে লতাজি চেয়ারে মাথা নিচু করে বসেছিলেন। যখন তিনি নিজের মেয়েকে দেখলেন, তিনি উঠে দাঁড়ালেন। চোখের জল বয়ে গেল। মা, তুমি ফিরে এসেছ? প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। আমি শুধু বাবার সাথে দেখা করতে এসেছি। বাবা এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছেন গুরুতর মানসিক চাপ আছে, হার্ট দুর্বল। বাবা একটা বড় শেয়ার হোল্ডার মিটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তারপর তোমার কথা শুনলেন। লতাজি ইতস্তত করলেন। তার গলা ভেঙে গেল। ওনার খুব অনুশোচনা হচ্ছে, কিন্তু উনি এটা বলার জন্য বড্ড বেশি অহংকারী। প্রিয়া চুপ রইল। সে কাঁচের ওপারে দেখল শ্রী মেহরা সেখানে শুয়ে আছেন। ওনার মুখ ফ্যাকাশে ছিল, হাতে ড্রিপ লাগানো ছিল, হার্ট মনিটর নিয়মিতভাবে জ্বলছিল। যে মানুষটি একসময় পুরো বাণিজ্য জগৎকে ভয় পাইয়ে দিয়েছিলেন, এখন এক পাতার মতো দুর্বল আর ছোট লাগছিল। প্রিয়া জানত না যে তার দয়া করা উচিত নাকি রাগ। তুমি ঠিক আছো তো? লতাজি জিজ্ঞাসা করলেন তার হাত ধরে। ঠিক আছে, আমি কাজ করছি, কেউ আমাকে সাহায্য করছে। খুব ভালো। ও কি সেই লোকটা? প্রিয়া অবাক হল। মা কি করে জানল? খবরের কাগজে একটা ছবি ছিল, কেউ তোমার বাবাকে পাঠিয়েছিল। উনি খুব রেগে গিয়েছিলেন। প্রিয়া তার ঠোঁট কামড়াল। কিসের জন্য রাগ? কারণ আমি মরে যাইনি বলে? এমন কথা বলো না প্রিয়া। তিনি তোমার হাত শক্ত করে ধরলেন। তোমার বাবা কঠোর, কিন্তু ওনার মনে তোমার জন্য অনেক ভালোবাসা আছে, শুধু উনি সেটা প্রকাশ করতে জানেন না। প্রিয়া তার মাকে অনেকক্ষণ দেখল। যদি ভালোবাসতেন তবে তিনি আমাকে মাঝরাতে বাইরে বের করে দিতেন না। তিনি নিজের মর্যাদাকে আমার থেকে বেশি ভালোবাসেন। লতাজি কেঁদে ফেললেন। হয়তো, কিন্তু তিনি এমনই মা। ক্ষমা এই জন্য দেওয়া হয় না যে তারা এর যোগ্য, বরং এই জন্য যে তোমার শান্তিতে বাঁচার প্রয়োজন। প্রিয়া আর কিছু বলল না। সে তার বাবার দিকে তাকিয়ে রইল এবং তারপর ঘুরে গেল। সে জানত যে সে এখন ক্ষমা করতে পারবে না, কিন্তু সে এটাও জানত যে যদি সে এখানে আর বেশিক্ষণ থামে তবে তার হৃদয়ের ক্ষত আবার রক্তক্ষরণ শুরু করবে। যখন সে হাসপাতাল থেকে বেরোল, তখন বিকেলের রোদ হালকা হয়ে গিয়েছিল। সে গেটের কাছে একটি পাথরের বেঞ্চে বসল। নিজের ফোন বের করল। একটি অজানা নম্বর থেকে নতুন মেসেজ এলো। অনেক সময় হয়ে গেল, কিছুক্ষণের জন্য দেখা করো, আমার কিছু বলার আছে, সমীর। তার হাত ঠান্ডা হয়ে গেল। সে মেসেজটি মুছে ফেলতে যাচ্ছিল, কিন্তু তারপর থেমে গেল। হয়তো এবার অতীতের এক অংশকে শেষ করার সময় এসে গিয়েছিল। সন্ধ্যায় সে সেই পুরনো ক্যাফেতে গেল যেখানে তাদের প্রথম ডেট হয়েছিল। সমীর আগে থেকেই বসেছিল, সাদা শার্ট, সেই একই আধো হাসি, কিন্তু এখন তার চোখের সেই হাসি প্রিয়ার কাছে কেবল ঘৃণ্য মনে হচ্ছিল। তুমি এখনও আগের মতোই সুন্দর আছো, তাই না? সে ঠান্ডা গলায় বলল। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। সমীর তার পেটের দিকে তাকালো। আমি শুনেছি তুমি লিখে নিজের জীবন চালাচ্ছ। খুব ভালো, কিন্তু তোমার ভয় লাগে না যে লোকে জেনে যাবে? যদি কোনো সংবাদপত্র জানতে পারে যে প্রিয়া মেহরা এখন এক জারজ সন্তানকে পালন করার জন্য চাকরি করছে, তবে তারা কি লিখবে? তুমি কি চাও? বেশি কিছু না। আমার কাছে কিছু অডিও রেকর্ডিং আছে যখন আমরা একসাথে ছিলাম। যদি কেউ সেগুলো শুনে নেয় তবে তা খুব আকর্ষণীয় হবে। সে ফ্যাকাশে হাসি হাসল। ব্যাস, আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও, অথবা, সে থামল, গলা নিচু করে বলল, অথবা আমার কাছে ফিরে এসো। প্রিয়ার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে উঠে দাঁড়াল। তুমি সত্যি অসুস্থ। তোমার মনে হয় আমি এখনও সেই অবোধ মেয়েটি আছি? তোমার মনে হয় পুলিশ তোমার বদলে আমার উপর বিশ্বাস করবে? সমীর তার ঠোঁট কামড়াল। আমাকে শুধু এটা অনলাইনে দিতে হবে। কিছু মিনিটের মধ্যে তুমি আবার পুরো দেশের কাছে হাসির পাত্রী হয়ে যাবে। হঠাৎ পিছন থেকে এক পুরুষের গলা এলো। চেষ্টা করে দেখো। অর্জুন বাইরে এলো।
তার হাতে ফোন ছিল, তার চোখ স্টিলের মতো ঠান্ডা ছিল। সে অদ্ভুত মেসেজটি দেখার পর থেকেই প্রিয়াকে অনুসরণ করেছিল। তুমি কে? সমীর উঠে দাঁড়াল। রাগে ফেটে পড়ে অর্জুন বলল, সেই ব্যক্তি যে পুলিশ ডাকবে যদি তুমি ওকে ছোঁয়ার সাহস করো। দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিল। সমীর হেসে উঠল, তোমার মনে হয় তুমি আমাকে ভয় দেখাতে পারবে? তারপর সে অর্জুনের কাঁধে জোরে ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে এলো, কিন্তু অর্জুন দ্রুত ছিল। সে সমীরের কবজি ধরে ফেলল এবং সেটা পিছন দিকে মুচড়ে দিল। ব্যথায় এক চিৎকার বেরোল সমীরের মুখ থেকে, যা দেখে আশেপাশের কিছু মানুষ ঘুরে তাকাতে লাগল। আমাকে আর কখনো দেখবে না, অর্জুন ধীরে ধীরে বলল, কিন্তু প্রতিটি শব্দ ছুরির মতো ধারালো ছিল। আর যদি তুমি কিছু লিক করো তবে আমি তোমাকে আদালতে টেনে নিয়ে যাব। ও অনেক সহ্য করেছে। সমীর লড়াই করে নিজের হাত ছাড়াল এবং তাকাল। তোমার মনে হয় তুমি হিরো? ও তো আবর্জনার স্তূপের চেয়ে বেশি কিছু নয়। ওকে কেন বাঁচাচ্ছ? অর্জুন কোনো জবাব দিল না, শুধু চুপচাপ প্রিয়াকে ক্যাফে থেকে বের করে নিয়ে গেল। পথে প্রিয়া চুপচাপ বসে রইল। হালকা বৃষ্টি শুরু হয়েছিল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে যে আমি ওখানে ছিলাম? আমি তোমার মেসেজ তোমার ফোনে পড়েছিলাম, যা তুমি ভুলে ফেলে এসেছিলে। তুমি আমাকে অনুসরণ করছিলে। আমার শুধু ভয় ছিল যে তুমি আবার পালানোর রাস্তা বেছে নেবে। সে ফ্যাকাশে হাসি হাসল। আমি এখন আগের মতো দুর্বল নই, আমি জানি, কিন্তু কখনো কখনো শক্তিশালী মানুষদেরও সাক্ষীর প্রয়োজন হয়। তারা দুজনে পুরো পথ চুপ করে রইল। যখন তারা বাড়ি পৌঁছল, অর্জুন তার হাতের আঁচড় ধুয়ে নিল। প্রিয়া তাকে ব্যান্ডেজ লাগাতে সাহায্য করল। সে এটা করতে করতে ধীরে ধীরে বলল, পরের বার এত ঝুঁকি নিও না, তোমার চোট লাগতে পারে। আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি নও। সে মাথা তুলল, তার চোখ লাল ছিল। যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি জানি না আমি কিভাবে বাঁচব। অর্জুন ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল। আমি মরার ইচ্ছা করিনি, তুমি ভুলে গেছ? আমি কথা দিয়েছিলাম যে আমি ঝাঁপ দেব না, পালাবো না, শুধু বাঁচব। প্রিয়া চোখের জলের মাঝে হেসে উঠল। মাসখানেকের মধ্যে এই প্রথমবার সেই হাসি এতটা সত্যি ছিল যে তার হৃদয়ে ব্যথা অনুভব হল। কিছুদিন পর প্রিয়া সমীরের বিরুদ্ধে ব্ল্যাকমেল এবং হুমকি দেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করল। অর্জুন তার সাথে গেল, চুপচাপ পিছনে দাঁড়িয়ে রইল। বয়ান বচিভুক্ত করার সময় প্রিয়ার হাত কাঁপছিল, কিন্তু সে পুরো স্বাক্ষর করল। ডিউটিতে থাকা অফিসার তাকে দেখলেন এবং ধীরে ধীরে মাথা নাড়লেন। তুমি ঠিক করেছ, কাউকে নিজের দুর্বলতাকে অস্ত্র বানাতে দিও না। পথে সে জিজ্ঞাসা করল, তোমার কি মনে হয় এটা খুব বেশি হয়ে গেল? না, তুমি শুধু নিজের শান্তির অধিকার ফিরে নিচ্ছ। সেই রাতে প্রিয়া লিখতে বসল। সে একটি নিবন্ধ লিখল, যখন লোকে বলে যে তুমি বেঁচে থাকার যোগ্য নও। অনন্যার নামে লেখা এই নিবন্ধে এক গর্ভবতী মহিলার কাহিনী বলা হয়েছিল, যাকে ত্যাগ করা হয়েছিল, কিন্তু সে হার মানেনি। সে কারো নাম নিল না, কোনো অভিযোগ করল না, শুধু এক মায়ের সাহসের কথা লিখল। নিবন্ধটি প্রকাশিত হল। কিছু ঘন্টার মধ্যে হাজার হাজার শেয়ার হল। শত শত মন্তব্যে বলা হল, আমার মনের কথা বলার জন্য ধন্যবাদ। অর্জুন পড়ার পর ফোন নিচে রাখল এবং তাকে দেখল। তুমি এইমাত্র লোকেদের তোমার প্রতি দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছ। প্রিয়া মাথা তুলল, তার চোখ জলজল করছিল। আমার ওদের দয়া চাই না, শুধু এটা চাই যে তারা বুঝুক মহিলারা সত্যি বেঁচে থাকার সাহস করার জন্য ভুল হয় না। অর্জুন হাসল এবং মাথা নাড়ল। আমি বলেছিলাম না, মানুষ এখনও উঠে দাঁড়াতে পারে, শুধু কাউকে এটা বিশ্বাস করানোর দরকার যে তারা এর যোগ্য। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল। প্রিয়া জানলার কাছে দাঁড়িয়েছিল, কাছের উপর লেগে থাকা জলের ফোঁটাগুলো দেখছিল, যা রাতের শেষ আলোর টুকরোগুলোর মতো জ্বলছিল। সেই ছোট কামরার ভেতরে দুই মানুষের মাঝে যারা প্রায় সবকিছু হারিয়ে ফেলেছিল, কিছু একটা নতুন অঙ্কুরিত হচ্ছিল, চুপচাপ কিন্তু নিশ্চিতভাবে। অনন্যা নামে সোশ্যাল মিডিয়ায় সেই নিবন্ধটি ব্যাপক সাড়া পেতে শুরু করল। কেউ জানত না সে কে, শুধু এটা জানত যে সে এক আবেগপ্রবণ, স্পষ্টভাষী এবং বিশেষ করে কষ্টকে ভয় না পাওয়া লেখিকা। তার প্রতিটি নিবন্ধ ছিল তার নিজের সত্যি স্মৃতির এক অংশ, যা কাল্পনিক চরিত্রের মাধ্যমে চতুরতার সাথে লুকিয়ে রাখা হতো। এতে পাঠকরা কৌতূহলী এবং একাত্ম বোধ করতেন। অর্জুন তাকে কিছু ব্যাকরণগত ভুল ঠিক করতে সাহায্য করল, তাকে কিছু কন্টেন্ট রাইটিং গ্রুপের সাথে পরিচয় করিয়ে দিল। উপার্জিত টাকা খুব বেশি ছিল না, কিন্তু দুজনের জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল। প্রিয়া এখনও সকালে ক্যাফেতে কাজ করত, দুপুরে নিবন্ধ লিখত, বিকেলে পরিষ্কার করত, হালকা যোগ ব্যায়াম করত এবং অর্জুনের সাথে এক গভীর অভ্যাসের মতো কথা বলত, যা কখনো সংজ্ঞায়িত করা হয়নি।
এক সন্ধ্যায় একটি ইলেকট্রনিক ম্যাগাজিনের জন্য নিজের খসড়া পাঠানোর পর সে চেয়ারে শুয়ে পড়ল। তার চোখ আধবোঝা ছিল। আমার মনে হয় আমি এবার ঠিক হতে শুরু করেছি, সে ধীরে ধীরে বলল। অর্জুন মাথা তুলল। ঠিক হওয়ার মানে কি? এর মানে হল এখন আর ভয় নেই যে কাল সকালে উঠে ডুবে যাব। এর মানে হল বুকে ভারী অনুভব না করে শ্বাস নিতে পারছি। এর মানে হল অতীতকে চোখের জল না ফেলে দেখতে পারছি। অর্জুন মাথা নাড়ল। তার গলা বাতাসের মতো হালকা ছিল। তুমি এক ঢাল পার করেছ, কিন্তু সামনে এখনও উঁচু চড়াই আছে। আমার আর ভয় লাগে না, সে বলল নিজের হাত পেটের উপর রেখে, যেখানে বাচ্চা কখনো কখনো হালকা লাথি মারত, যতক্ষণ না আমি একা চলছি। এক সপ্তাহ পর হঠাৎ ঝড় এলো। একটি বিখ্যাত অনলাইন ম্যাগাজিন একটি নিবন্ধ প্রকাশ করল, যেখানে দাবি করা হলো যে নামহীন লেখিকা অনন্যা আসলে মেহরা গ্রুপের মেয়ে, যাকে অজ্ঞাত পিতার সন্তানের গর্ভধারণের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নিবন্ধে প্রিয়ার হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা ছবির সাথে গত বছরের কেলেঙ্কারির কিছু পুরনো ছবি আবার ব্যবহার করা হলো। আরও খারাপ বিষয় হল, তার প্রাক্তন প্রেমিক সমীর দ্বারা এক তর্কের সময় লুকিয়ে রেকর্ড করা একটি ভিডিও ক্লিপও বিকৃতভাবে সম্পাদনা করে প্রকাশ করা হলো, যাতে তাকে এক স্বার্থপর, নির্লজ্জ ও দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি হিসেবে দেখানো হলো। প্রিয়া ক্যাফেতে ট্রে নিয়ে যাচ্ছিল যখন এক মহিলা গ্রাহক তার সামনে নিজের ফোন দেখালো। ব্যঙ্গাত্মকভাবে বলল, এটা তুমিই না? সত্যি অনন্যা, বাহ, নিজেকে ঠিক করার নিবন্ধ লেখো আর দেখা গেল তুমি নিজেই ধ্বংসাত্মক। সে থেমে গেল, তার ঠোঁট শুকিয়ে গেল। সবার নজর তার ওপর আটকে গেল, যেন তার এখনও না সারা ক্ষতের ওপর সরাসরি আলো পড়ছে। মালিক বাইরে এলেন এবং তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। তার গলা ধীর কিন্তু গম্ভীর ছিল। তুমি কিছুদিনের জন্য ছুটি নাও। এমন নয় যে আমি তোমাকে বিশ্বাস করি না, কিন্তু দোকানে এখন অনেক নজরদারি চলছে। প্রিয়া কোনো প্রতিবাদ ছাড়াই মাথা নাড়ল। পথে সে নিজের ফোন খুলল। মেসেজের বন্যা বয়ে যাচ্ছিল। কিছু সমর্থক, কিছু ব্যঙ্গাত্মক, কেউ সত্যি জানতে চায়, কেউ তাকে গায়েব হয়ে যেতে বলছে। পরিবারের সদস্যদের কাছ থেকেও মেসেজ ছিল। এমনটি কিছু আত্মীয়, যারা আগে চুপ ছিল, এখন সমালোচনা করছিল। ভেবেছিলাম সে শুধরে গেছে, দেখা গেল সে এখনও অন্যকে বাঁচা শেখাতে নিবন্ধ লিখছে। ভাড়ার ঘরে পৌঁছে সে মেঝেতে বসে পড়ল। কাঁদল না, শুধু চুপ করে রইল। অর্জুন তাকে কিছুক্ষণ দেখল এবং তারপর জিজ্ঞাসা করল, তুমি কি করতে চাও? আমি জানি না, সে এক হারিয়ে যাওয়া মানুষের মতো জবাব দিল। আমি শুধু এটা আশা করিনি যে অতীত এত দ্রুত আমাকে তাড়া করবে। তবে তুমি কি আবার পালানোর পরিকল্পনা করছ? সে অর্জুনের দিকে ফিরল। তোমার কি মনে হয় আমি যথেষ্ট ক্লান্ত হইনি? না, আমার মনে হয় তুমি এখনও যথেষ্ট শক্তিশালী হওনি। সেই বাক্যটি তাকে স্তব্ধ করে দিল। অর্জুন তাকে সান্ত্বনা দিল না, সেই ভরসা দিল না যা সে আশা করছিল, বরং তাকে আবার কিনারায় ঠেলে দিল। কিন্তু এবার এটা আলাদা ছিল। সে আর এক কথায় ভেঙে যাওয়ার মতো প্রিয়া ছিল না। তার শুধু সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ের প্রয়োজন ছিল। সেই রাতে সে জেগে রইল, প্রতিটি মন্তব্য ও মেসেজ পড়ল। তারপর সে নিজের ল্যাপটপ খুলল এবং একটি নতুন নিবন্ধ লিখল, সত্যি আমি কে। নিবন্ধে সে নিজের পুরো অতীত জানাল, কোনো লুকোচুরি ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই। সে পরিত্যক্ত হওয়া, নিজের মর্যাদাকে ধূলিসাৎ করা এবং ছাদের কিনারায় ঠেলে দেওয়া সম্পর্কে জানাল। সে শূন্য থেকে নিজের সেরে ওঠান যাত্রার কথা জানাল। সেই মানুষটির কথা জানাল যে তার প্রেমিক ছিল না, কিন্তু সবসময় তার পাশে ছিল। সেই অনাগত সন্তানের কথা বলল, যে পৃথিবীর কঠোর শব্দগুলো সহ্য করেছে। নিবন্ধের শেষে সে লিখল, যদি কেউ মনে করে আমি বেঁচে থাকার যোগ্য নই, তবে তাদের ভাবতে দিন। কিন্তু আমি তাদের দেওয়া স্বীকৃতির জন্য বেঁচে নেই। আমি সেই মানুষদের অবজ্ঞাপূর্ণ হাসির মাঝে মরতে অস্বীকার করার জন্য বেঁচে আছি, যারা আমাকে কখনো চিনতই না। নিবন্ধটি তার নিজের ব্যক্তিগত পেজে পোস্ট করা হলো, অনন্যার নামে নয়, বরং প্রিয়ার নামে। সেই ব্যক্তি যে পড়ে গিয়েছিল এবং এখন উঠে দাঁড়াচ্ছে। কিছু ঘন্টার মধ্যে হাজার হাজার শেয়ার হলো। কয়েক ডজন নিবন্ধ এই ঘটনাকে আবার বিশ্লেষণ করল। কেউ তার পক্ষ নিল, কেউ তখনও ব্যঙ্গাত্মক ছিল। কিন্তু এবার সে মুখ ফিরিয়ে নিল না। সে একটি সোশ্যাল মিডিয়া চ্যানেলের লাইভ স্ট্রিমে উপস্থিত হল এবং সরাসরি জবাব দিল, আমার কারোর দয়া চাই না। আমি শুধু আশা করি যে লোকে সেই মহিলাদের বিচার করা বন্ধ করবে, যারা একা চলার সাহস করে। সাক্ষাৎকারের পর অর্জুন তাকে এক আলাদা নজরে দেখল, চিন্তা নয়, বরং গর্বের সাথে। তুমি আর সেই ছাদের ওপরের মেয়েটি নও, সে বলল। না, প্রিয়া হালকা হাসির সাথে জবাব দিল। এখন আমি জানি যে সেই ছাদ শেষ করার জায়গা ছিল না, বরং এক নতুন পথ দেখার জায়গা ছিল।
সে 1 সপ্তাহ পর ক্যাফেতে ফিরল। মালিক তাকে অ্যাপ্রন ফেরত দিলেন। বেশি কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। আমার তোমার অতীত নিয়ে মাথা ব্যথা নেই, যতক্ষণ তুমি সততার সাথে কাজ করো। এক দুপুরে যখন সে টেবিল পরিষ্কার করছিল, এক তরুণী ইতস্ততভাবে তার কাছে এলো। প্রিয়া দিদি, আমি আপনার নিবন্ধ পড়েছি। সেই নিবন্ধের কারণে আমি গর্ভপাত করাইনি। প্রিয়া স্তব্ধ হয়ে গেল। সেই মেয়েটি তার হাত শক্ত করে ধরল, তার চোখে জল ছিল। আমাকেও পরিবার বের করে দিয়েছে, আমার প্রেমিক ছেড়ে দিয়েছে, আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম, কিন্তু আপনি লিখেছিলেন নিজের শেষ পরিণতি অন্যদের পছন্দ হতে দিও না। আমার সেই বাক্যটি সবসময় মনে ছিল। প্রিয়া সেই মেয়েটিকে জড়িয়ে ধরল। প্রথমবারের মতো নিজের চোখের জল পড়তে অনুভব করল। কষ্টের কারণে নয়, বরং এটা জেনে সে সার্থক কিছু করছে। সেই রাতে সে এবং অর্জুন ভাড়ার ঘরের বারান্দায় বসেছিল। হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঠান্ডা ছিল না। সে নিজের মাথা অর্জুনের কাঁধে রাখল। ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমাকে ছেড়ে না যাওয়ার জন্য ধন্যবাদ। সে হাসল এবং প্রিয়ার হাত ধরে নিল। তুমি কি জানো কোন জিনিস মানুষকে সবথেকে বেশি বেঁচে থাকার যোগ্য করে তোলে? কি? এটা জানা যে পড়ে যাওয়ার পরও কেউ তোমাকে তোলার জন্য হাত বাড়ানোর জন্য তৈরি আছে, আর তুমি নিজেও অন্য কাউকে তুলতে পারো। প্রিয়া মাথা নাড়ল। তার চোখ ছিল ঝিকমিক করা রাতের আকাশের দিকে। বছরের পর বছর পর প্রথমবারের মতো তার কালকের দিন আসার ভয় ছিল না, কারণ সে জানত যে আগামীকাল তার। মুম্বাইয়ে বর্ষা অপ্রত্যাশিতভাবে এলো। মেঘের গর্জনের সাথে বৃষ্টি এমনভাবে পড়ছিল যেন আকাশও না বলা দুঃখে ভরা। প্রিয়া ভাড়ার ঘরের জানলার কাছে বসেছিল। তার হাতে আদা চায়ের কাপ ছিল। তার চোখ চুপচাপ নিচে বৃষ্টিতে ভেজা গাড়িগুলোকে দেখছিল। তার পেট গোল হয়ে গিয়েছিল। প্রতিটি পদক্ষেপ ধীর ও ভারী হয়ে গিয়েছিল। বাচ্চা লাথি মারতে শিখে গিয়েছিল। কখনো কখনো তাকে মাঝরাতে চমকে দিত, কিন্তু ক্লান্ত হবার বদলে তার মনে হতো যে সে বেঁচে আছে, সত্যি বেঁচে আছে। সেই সকালে যখন সে আল্ট্রাসাউন্ডের জন্য বাড়ি থেকে বেরোল, সে গলির সামনে একটি কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল। একজন মানুষ বাইরে বেরোলেন। লম্বা, পাতলা, সাদা শার্ট, ক্লান্ত মুখ। তিনি শ্রী মেহেরা ছিলেন। প্রিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ধীরে ধীরে নিজের পার্সের ফিটি শক্ত করে নিল। তিনি তাকে দেখলেন। ওনার চোখে মিশ্র অনুভূতি ছিল, অনুশোচনা, দয়া এবং কিছু লজ্জার মতো। বাবা তোমার সাথে দেখা করতে চান। ওনার গলা কর্কশ হয়ে গিয়েছিল। সে কোনো জবাব দিল না, শুধু ঘুরে গেল এবং গলির শেষ মাথার দিকে দ্রুত হাঁটতে শুরু করল। কিন্তু তিনি হার মানলেন না। ওনার চামড়ার জুতো রাস্তায় জমা বৃষ্টির জলে নোংরা হয়ে গিয়েছিল। ব্যাস কয়েক মিনিট প্রিয়া। সে থামল, এক লম্বা নিঃশ্বাস নিল এবং তারপর ঘুরল। তার চোখে কোনো ক্ষোভ ছিল না, কিন্তু কোনো কোমলতাও ছিল না। আপনার কাছে আমার সাথে কথা বলার জন্য পুরো জীবন ছিল, কিন্তু আপনি ঠিক সেই মুহূর্তটি বেছে নিলেন যখন আমি আমার সন্তানকে জন্ম দিতে চলেছি। শ্রী মেহেরা চুপ হয়ে গেলেন। আমি জানি আমি ভুল ছিলাম। ভুল? সে ফ্যাকাশে হাসি হাসল। আপনি ভুল ছিলেন যখন আপনি নিজের মর্যাদাকে নিজের মেয়ের উপরে বেছে নিয়েছিলেন, যখন আপনি আমাকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কারণ আমি গর্ভপাত করতে অস্বীকার করেছিলেন। অথবা ভুল ছিলেন যখন আপনি 1 বছর ধরে একবারও জিজ্ঞাসা করেননি যে আমি বেঁচে আছি না মরে গেছি। তিনি কিছুই বলতে পারলেন না। প্রিয়া ওনাকে দেখল। সেই মানুষটি যিনি একসময় মিডিয়ায় শক্তিশালী ছিলেন, যাকে অনেকে প্রশংসা করত, এখন কাঁপছিলেন সেই মেয়ের সামনে মাথা নিচু করে, যাকে তিনি একসময় অস্বীকার করেছিলেন। আপনি এখানে কি করতে এসেছেন? তার গলা নরম হয়ে গেল, কিন্তু তার চোখ এখনো শীতল ছিল। আপনি কি চান যে আমি ফিরে আসি? আপনি কি আমাকে লুকিয়ে রাখতে চান যাতে ডুবন্ত মেহরা নাম বাঁচানো যায়, নাকি শুধু নিজের বিবেককে শান্ত করতে চান? আমি কোম্পানির জন্য আসিনি, তোমার মায়ের চাপে নয়। আমি এসেছি কারণ আমি তোমাকে খুব মিস করছিলাম। হঠাৎ পরিবেশ অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। প্রিয়া সেই চোখগুলোর দিকে তাকালো যে চোখগুলো তাকে সবথেকে বেশি আঘাত দিয়েছিল, এবং এক মুহূর্তের জন্য সে সত্যিটা দেখতে পেল। তিনি অনেক বুড়ো হয়ে গিয়েছিলেন, শুধু বয়সের কারণে নয়, বরং অপরাধবোধের কারণে। আমার আপনার কাছে ক্ষমার প্রয়োজন নেই, না আমার আপনার ক্ষতিপূরণের প্রয়োজন আছে। আমার শুধু একটা জিনিস চাই। কি? শ্রী মেহেরা দ্রুত জিজ্ঞাসা করলেন। আমাকে আমার জীবন আমার মতো করে বাঁচতে দিন। আমাকে সেই ঘরে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না যেখানে ভালোবাসাকে বাধ্যবাধকতা দিয়ে কিনতে হয়। যদি আপনি সত্যি বাবা হতে চান, তবে চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাকা শিখুন।
চোখে জলে ভরা চোখে শ্রী মেহেরা মাথা নাড়লেন। আমি তাই করব। ব্যাস, তুমি আমাকে একবার বাবা বলে ডাকো। বাবা। প্রিয়া ঘুরে গেল, আর কিছু বলল না, কিন্তু তার হৃদয়ে এক জট খুলে গেল। পুরোপুরি ক্ষমা নয়, কিন্তু দুই মানুষের মাঝে এক নতুন কথোপকথনের শুরু, যারা কখনো নিজেদের সম্পর্কেই অজানা ছিল। হঠাৎ প্রিয়ার পেটে তীব্র ব্যথা অনুভূত হল। ঘাম এমনভাবে ঝরছিল যেন সে স্নান করছে। অর্জুন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। উদ্বেগে তার মুখ সাদা হয়ে গিয়েছিল। সাহস রাখো, আমি এখানেই আছি। সে প্রিয়ার হাত শক্ত করে ধরল যখন ডাক্তাররা তাকে লেবার রুমে নিয়ে যাচ্ছিলেন। চিৎকার, হৃৎস্পন্দন, মনিটরের শব্দ সব মিলেমিশে এক ভয়াবহ সঙ্গীতের মতো মনে হচ্ছিল। প্রিয়া নিজের ঠোঁট কামড়ে ধরল। ব্যথার প্রতিটি ঢেউ তার শরীরকে চিরে দিচ্ছিল। সে কখনো জীবন আর মৃত্যুর মাঝখানের জগতের এতটা কাছে নিজেকে অনুভব করেনি, কিন্তু সে কখনো নিজেকে এতটা শক্তিশালীও অনুভব করেনি। প্রায় ৩ ঘন্টার সংগ্রামের পর বাচ্চার কান্নার শব্দ ধ্বনিত হল। সে চোখের জল আর হাসির মাঝে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, অর্জুন বিছানার পাশে বসেছিল। তার হাতে তোয়ালে জড়ানো এক ছোট্ট জিভ ছিল। সে বাচ্চাকে কাছে নিয়ে এলো। কন্যা সন্তান হয়েছে, তুমি কি জানো ও একেবারে তোমার মতো দেখতে? প্রিয়া বাচ্চাকে কোলে তুলে নিল। চোখের জল বয়ে গেল। সে ছোট্ট মুখটি দেখল, বন্ধ চোখ, ছোট ঠোঁট, এবং তার হৃদয় এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল, শর্তহীন ভালোবাসা। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলল। তিনি শ্রী মেহেরা ছিলেন। তিনি ভেতরে এলেন, হাতে একটি ছোট ফুলের তোড়া। ওনার চোখে দ্বিধা ছিল। তুমি ঠিক আছো? প্রিয়া মাথা নাড়ল। তিনি কাছে এলেন এবং ঘুমন্ত নাতনিকে দেখলেন। তুমি এর নাম কি রেখেছ? প্রিয়া বাচ্চার দিকে তাকিয়ে উত্তর দিল, মীরা। আমি চাই ও এক উজ্জ্বল হৃদয়ের সাথে বড় হোক। শ্রী মেহেরা মাথা নাড়লেন। ওনার গলা ধরে এলো, খুব সুন্দর নাম। সেই ঘরের পরিবেশ এখন আর খুব ভরা ছিল না, কোনো সংঘাত ছিল না, কেবল ৩টে প্রজন্ম ছিল। একজন বাবা যিনি চুপচাপ অনুশোচনা করছিলেন, একজন নতুন মা যিনি এইমাত্র প্রসব যন্ত্রণা পার করেছেন, এবং এক নতুন জীবন যা এইমাত্র জন্ম নিয়েছে। অজান্তেই সে সেই আত্মাগুলোর জন্য এক সেতু হয়ে উঠেছিল, যারা একসময় ভেঙে গিয়েছিল। সেই সন্ধ্যায় অর্জুন যাও কিনতে বাইরে গেল। শ্রী মেহেরা নিজের মেয়ে আর নাতনির সাথে একা বসেছিলেন। জানলার এক হালকা আলো ওনার মুখে পড়ছিল, যা সময়ের চিহ্ন আর দীর্ঘ ক্লান্তিকর রাতের ছাপে ভরা ছিল। আমি একজন ভালো বাবা ছিলাম না, কিন্তু যদি তুমি অনুমতি দাও তবে আমি একজন ভালো দাদু হতে চাই। প্রিয়া ওনার দিকে তাকালো না। সে শুধু ধীরে ধীরে বলল, আমি নিশ্চিত নই যে আমি এখন ভালোর ধারণায় বিশ্বাস করি কিনা, কিন্তু যদি আপনি সৎ হন তবে আমি আপনাকে আটকাব না। আপনি আর কখনো যাবেন না, যদিও আপনি পিছনে দাঁড়িয়ে থাকেন। প্রিয়া ঘুরে ওনাকে অনেকক্ষণ দেখল, তারপর সে হাসল, একটি ছোট কিন্তু সত্যি হাসি। তাহলে নিজের নাতনিকে কিছুক্ষণ কোলে নেওয়া দিয়ে শুরু করুন। শ্রী মেহেরা কাঁপতে কাঁপতে হাত বাড়ালেন। যখন বাচ্চাটি ওনার কোলে রাখা হল, ওনার হাত হালকা কাঁপছিল, যেন তিনি জীবনের সবথেকে নাজুক জিনিসটি ধরে আছেন। সেই মুহূর্তে সমস্ত মর্যাদা, পদ, অর্থ সব তুচ্ছ হয়ে গেল। প্রিয়া ওনাকে দেখল। সেই বাবা যাকে সে একসময় ঘৃণা করত, এখন নিজের নাতনিকে কোলে নিয়ে এক শিশুর মতো হাসছেন। আর সে জানত যে কিছু জিনিসকে শব্দ দিয়ে ক্ষমা করার প্রয়োজন হয় না, শুধু চুপচাপ আবার শুরু করার প্রয়োজন হয়। জানলা দিয়ে এক হালকা হাওয়া বয়ে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল। শহর এক দীর্ঘ ঝড়ের পর আবার নিঃশ্বাস নিচ্ছিল। আর প্রিয়া, যে ১ বছর আগে এক ছাদের কিনারায় দাঁড়িয়েছিল, এখন এখানে উষ্ণ আলোয় ভরা ঘরে বসে নিজের বাচ্চাকে কোলে নিয়ে জীবনের এক নতুন অধ্যায়কে স্বাগত জানাচ্ছিল, সবথেকে সত্য জিনিসগুলোর সাথে। মীরার জন্মের পর প্রিয়ার জীবন এক পুরোপুরি নতুন ছন্দে বদলে গেল। রাতের ঘুমহীনতা, তাড়াহুড়ো করে খাওয়া খাবার, বাচ্চা হালকা জ্বরে বা অকারণে কাঁদলে দুশ্চিন্তা, এইসব তাকে উপলব্ধি করালো যে মা হওয়া কোনো ভূমিকা নয়, বরং এক নিরন্তর চ্যালেঞ্জ আর ধৈর্যের যাত্রা। অর্জুন প্রতিদিন তার সাথে ছিল, কোনো শোরগোল ছাড়া, কোনো দাবি ছাড়া। মীরাকে সে তখন কোলে নিত যখন প্রিয়া ক্লান্ত হয়ে যেত। যখন প্রিয়া খাওয়ার সময় পেত না, তখন সে যাও বানিয়ে দিত, এবং যখন বাচ্চা ঘুমিয়ে পড়ত তখন মাঝরাতে প্রিয়ার নিবন্ধগুলো সম্পাদনা করে দিত। কোনোদিন প্রিয়া ঘুমের অভাবে মাথা ঘুরে উঠত, শুধু টেবিলের ওপর ১ গ্লাস সোয়া দুধ আর এক টুকরো কাগজ দেখত। আমি মীরাকে পার্কে নিয়ে গেছি,
তুমি আরও কিছুক্ষণ ঘুমিয়ে নাও। দুজনের মাঝখানের সম্পর্ক এভাবেই বাড়তে লাগল, কোনো প্রেমের প্রস্তাব ছাড়া, কোনো সংজ্ঞা ছাড়া। কিন্তু এক দুপুরে যখন তারা তিনজন পার্কে বসেছিল, অর্জুন হঠাৎ ঘুরে জিজ্ঞাসা করল, যদি আমি বলি যে আমি তোমার সাথে থাকতে চাই, শুধু বন্ধু হিসেবে নয়? প্রিয়া চুপ রইল। তার চোখ দোলনায় শুয়ে থাকা নিজের মেয়ের দিকে ছিল। অনেক সময় পর সে নিজের হৃৎস্পন্দন স্তব্ধ হতে অনুভব করল। আমি কোনো সম্পর্কের জন্য তৈরি নই। এমন নয় যে আমি তোমাকে বিশ্বাস করি না, বরং এই জন্য যে আমি এখনও নিজেকে বিশ্বাস করতে শিখছি। অর্জুন মাথা নাড়ল। তার হাসি মোটেও কৃত্রিম ছিল না। আমি অপেক্ষা করব, যত সময় লাগুক। শুধু তুমি আমাকে প্রতিদিন এখানে থাকার অনুমতি দাও। সেই রাতে যখন সে নিজের মেয়েকে জড়িয়ে ধরে শুয়েছিল, প্রিয়া কাঁদল। দুঃখের কারণে নয়, বরং এটা অনুভব করে যে সে ধীরে ধীরে অন্ধকার থেকে বেরোচ্ছে। অর্জুনের মতো কেউ যে সবকিছু হারিয়ে ফেলেছিল, যে জীবনের সবথেকে নিচু স্তর স্পর্শ করেছিল, তবুও তার সাথে চলার জন্য পর্যাপ্ত ধৈর্য আর উদারতা রাখতে পারত। হয়তো তারা একে অপরকে ঠিক সেই সময়ই পেয়েছিল যখন তারা দুজনেই ভেঙে গিয়েছিল, যাতে তারা নিজেদের টুকরোগুলোকে আবার জোরে নিতে পারে। অক্টোবরের এক সকালে অর্জুনকে এক বড় স্টার্টআপ ফোরামে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলো, যেখানে প্রযুক্তি ক্ষেত্রে সফল আর অসফল উভয় ব্যক্তিরাই জড়ো হয়েছিল। প্রথমে সে মানা করার কথা ভাবল, কিন্তু প্রিয়া তার হাত ধরে বলল, তুমি আবার শুরু করতে পারো। তোমাকে ভয় পাওয়ার দরকার নেই যে লোকে তোমাকে কিভাবে দেখবে, কারণ আমি আর মেয়ে তোমাকে সবসময় সবথেকে চমৎকার মানুষ হিসেবে দেখব। অর্জুন হাসল। হয়তো বহু বছর পর এই প্রথমবার সে আলোয় পা রাখার সাহস করল, কোনো পুরনো হীনমন্যতা ছাড়াই। ফোরাম মুম্বাইয়ের এক বড় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল। যখন অর্জুনের নাম ডাকা হল, পুরো হল এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। সেই ব্যক্তি, যাকে একসময় প্রযুক্তির জিনিয়াস বলা হতো, তারপর নিজেরই সঙ্গীর দ্বারা প্রতারিত হয়েছিল, মিডিয়ার দ্বারা চাপা পড়েছিল, এখন মঞ্চে এক শান্ত ও পরিপক্ক রূপ নিয়ে উঠল, কোনো বাহাদুরি ছাড়াই। আমি এখানে সফলতার কাহিনী শোনাতে আসিনি, আমি এখানে ব্যর্থতা আর বেঁচে থাকার কথা বলতে এসেছি, সে শুরু করল। সে যৌবনের ভুল, অপব্যবহৃত বিশ্বাস আর সেই বেদনাদায়ক পতনের কথা বলল, যা তাকে ভাবতে বাধ্য করেছিল যে সে আর কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু তারপর সে সেই মহিলার কথা বলল, যাকে সে সংযোগবশত বাঁচিয়েছিল যখন সে এক ছাদে দাঁড়িয়েছিল। সেই মেয়েটি তাকে শিখিয়েছে যে প্রতিটি পতন হওয়া মানুষের তোলার জন্য সাহায্যকারীর প্রয়োজন হয় না, কখনো কখনো তাদের শুধু কারোর সঙ্গের প্রয়োজন হয়, যাতে তারা বিশ্বাস করতে পারে যে উঠে দাঁড়ানো সার্থক। সেই ভাষণ পুরো হলকে দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য করল। সে যা করেছে তার জন্য নয়, বরং সে সেই কথাগুলো বলার সাহস করেছে যা অন্যরা লুকিয়ে রাখে। ঘটনার পর একটি প্রযুক্তি গোষ্ঠী তাকে পূর্ণ সৃজনশীল স্বাধীনতার সাথে প্রোডাক্ট ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করল। সে প্রত্যাখ্যান করেনি, কিন্তু খুব দ্রুত গ্রহণও করল না। সে ভাড়ার ঘরে ফিরল, প্রিয়া আর নিজের মেয়েকে জড়িয়ে ধরল এবং বলল, আমি আবার শুরু করতে চাই, কিন্তু এবার আমি একা চলব না। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল, মনে মনে জানত যে আরও এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, কিন্তু সে আশা করেনি যে অতীত তাকে এখনও পুরোপুরি ছেড়ে দেয়নি। 2 সপ্তাহ পর সমীর, তার প্রাক্তন প্রেমিক, হঠাৎ সেই ক্যাফেটির সামনে উপস্থিত হল যেখানে সে কাজ করত। সে একটি স্যুট পরেছিল, তার মুখ রোগা হয়ে গিয়েছিল, কিন্তু তার গলা এখনও অহংকারে ভরা ছিল। আমাদের কথা বলা দরকার, প্রিয়া ঠান্ডা গলায় বলল। আমাদের মধ্যে কথা বলার মতো কিছু অবশিষ্ট নেই। ওই বাচ্চাটা কি আমার? এই প্রশ্নটি তাকে এমন অনুভব করালো যেন তার উপর এক বালতি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়েছে। সে সরাসরি সমীরের চোখের দিকে তাকালো। আমি তোমার কাছে দায়িত্ব নেওয়ার জন্য ভিক্ষা করেছিলাম। তুমি আমাকে চলে যেতে বলেছিলে যে বাচ্চা বেঁচে থাকার যোগ্য নয়। এখন তুমি কোন অধিকারে এটা জিজ্ঞাসা করছো? সমীর মাথা নিচু করল। প্রথমবারের মতো ঘাবড়ে যাওয়া মনে হচ্ছিল। আমি ভুল ছিলাম। এখন আমার কোম্পানির ভাবমূর্তি আবার তৈরি করার প্রয়োজন। যদি তুমি আমার সম্পর্কে ভালো বলতে রাজি হও, তবে আমি বাচ্চার লালন পালনে আর্থিক সাহায্য করব। প্রিয়া স্তব্ধ হয়ে গেল। তোমার মনে হয় আমি এখনও সেই অসহায় মেয়েটি? আমার তোমার টাকার দরকার নেই, না তোমার দয়ার। আমার বাচ্চার এমন বাবার প্রয়োজন নেই যে তাকে শুধু নিজের ইমেজ উজ্জ্বল করার জন্য ব্যবহার করবে। সমীর রেগে গেল, তার গলা চড়ে গেল। তুমি নিজেকে ভাবো কি? একা মা যে ইন্টারনেটে কিছু কান্নাকাটি করা নিবন্ধ লেখে আর ভাবে যে সে খুব মহান? থাপ্পড়ের শব্দ ক্যাফের মাঝখানে ধ্বনিত হল। প্রিয়ার নয়, ক্যাফের মালকিনের, যিনি চুপচাপ প্রিয়ার যাত্রা দেখেছিলেন। তুমি নির্লজ্জ হতে পারো,
কিন্তু আমার দেখা সবথেকে শক্তিশালী মহিলাকে বিদ্রূপ করার জন্য ওকে টেনো না, চলে যাও এখান থেকে। সমীর চুপচাপ চলে গেল। প্রিয়া ক্যাফের মাঝখানে কাঁপছিল, কিন্তু ভয়ের কারণে নয়, বরং এটা অনুভব করে যে এখন সে একা নয়। তার কাছে এমন মানুষ ছিল যারা দুর্বল সময়ে তাকে রক্ষা করতে প্রস্তুত ছিল। সেই রাতে সে অর্জুনকে সবকিছু বলল। অর্জুন রাগ করল না, দোষ দিল না, শুধু তাকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। আমি এখানে আছি, আর মেয়েও, কেউ আমাদের থেকে এটা কেড়ে নিতে পারবে না। প্রিয়া সেই ছোট ঘরটিকে দেখল, যা একসময় এক আশ্রয় ছিল, এখন এক ঘর হয়ে গিয়েছিল। টেবিলে সেই নিবন্ধগুলো ছিল যা সে এক নতুন প্রজেক্টের জন্য তৈরি করছিল। একলা মায়েদের জন্য এক ফোরাম তৈরি করা, যেখানে তারা কথা শেয়ার করতে পারবে, সাহায্য করতে পারবে এবং বাইরের কুসংস্কার থেকে একে অপরকে রক্ষা করতে পারবে। সে জানত যে সামনের যাত্রা দীর্ঘ হবে, কিন্তু অন্তত এখন সে একা চলছিল না, এবং সেই প্রতিটি পদক্ষেপে সে আর অতীত থেকে পালানোর পাত্রী ছিল না, বরং তার মুখোমুখি হওয়ার সাহস রাখার পাত্রী ছিল। ডিসেম্বরে মুম্বাইয়ে ঠান্ডা পড়তে লাগল। উত্তর ভারতের মতো হাড় কাঁপানো ঠান্ডা নয়, কিন্তু এতটা যে লোকে ব্যস্ত জীবনে একটু ধীর হয়ে যায়। প্রিয়া নিজের আর নিজের মেয়ের নতুন ভাড়া করা অ্যাপার্টমেন্টে বসেছিল। নিজের নিবন্ধ, একা মা হওয়া কোনো কলঙ্ক নয়, বরং সাহসের প্রমাণ, এর জন্য শেষ লাইনগুলো টাইপ করছিল। তার পাশেই মীরা সেই বাদামি রঙের টেডি বিয়ারটির সাথে খেলছিল, যা অর্জুন তার প্রথম জন্মদিনে কিনেছিল। সবকিছু সঠিক দিকে যাচ্ছে বলে মনে হচ্ছিল। তাকে কিছু বড় মহিলা ম্যাগাজিনের জন্য কলাম লেখার প্রস্তাব দেওয়া হলো। একটি স্টার্টআপের জন্য যোগাযোগ কৌশল সহযোগী হিসেবে কাজ করল, যা মায়েদের সম্প্রদায়ের ওপর কেন্দ্রীভূত ছিল, এবং তাকে মহিলারা ভবিষ্যৎ নির্মাণ করে সেমিনারে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হলো। ব্যস্ত থাকা সত্ত্বেও প্রতি সকালে ওঠার পর তার মনে হতো যে সে পুরোপুরিভাবে বেঁচে আছে। এক সপ্তাহান্তে সকালে যখন সে মীরাকে পার্কে নিয়ে যাচ্ছিল, সে অর্জুনের কোম্পানির উকিলের ফোন পেল। ওপাশের গলা গম্ভীর ছিল। প্রিয়াজি, আমাকে আপনাকে একটা কথা জানাতে হবে। পরিকল্পনা ও বিনিয়োগ বিভাগে একটি বেনামি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে অর্জুনজির ওপর সফটওয়্যার কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এটি কোম্পানিতে ওনার পদকে গুরুতরভাবে প্রভাবিত করে। প্রিয়া চুপ হয়ে গেল। সেই দুপুরে অর্জুন ফোন করল। তার গলা স্বাভাবিকের চেয়ে বেশি গভীর ছিল। আমার মনে হয় তারা আমাকে আবার নিচে নামাতে চায়। অভিযোগের পিছনের ব্যক্তিটি আমার পুরনো সেই সঙ্গী হতে পারে যে আমাকে ধোঁকা দিয়েছিল। তবে তুমি কি করার পরিকল্পনা করছো? লড়ব, কিন্তু এবার আমি একা লড়তে পারি না। সে আর কিছু বলল না। সেই রাতে সে নিজের মেয়েকে কোলে নিয়ে একা বসে রইল। পুরনো স্মৃতি এক উল্টো সিনেমার মতো ফিরে এলো। যেদিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, যেদিন সে লাল চোখে ছাদে উঠেছিল, যেদিন সে সরু ভাড়ার ঘরে প্রথম লাইনগুলো লিখেছিল। বছরের পর বছর সে ঝড়ের মধ্য দিয়ে একা যাওয়ার অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন অর্জুনের তাকে প্রয়োজন ছিল, সান্ত্বনার জন্য নয়, বরং পাশে দাঁড়িয়ে থাকার জন্য। পরের দিন প্রিয়া উকিলের সাথে দেখা করল। সে অভিযোগের পুরো বিষয়বস্তু দেখার অনুরোধ জানাল। এক রুদ্ধতার বৈঠকের পর সে বাইরে বেরোল। তার মাথা জট পাকিয়েছিল। অভিযোগে পুরনো সোর্স কোডের এক অংশ অন্তর্ভুক্ত ছিল, সেই একই কোড যা অর্জুন তার প্রথম স্টার্টআপের জন্য লিখেছিল, কিন্তু লেখকের নাম বদলে দেওয়া হয়েছিল। হতে পারে কেউ পুরনো সিস্টেম পর্যন্ত পৌঁছে ডাটা চুরি করেছে এবং এটাকে নিজের বলেছে। উকিল বললেন, কিন্তু এটা আদালতে প্রমাণ করা খুব কঠিন হবে যদি কোনো স্পষ্ট প্রমাণ না থাকে। প্রিয়া ভাবনায় পড়ে গেল। তার মনে পড়ল একসময় অর্জুন বলেছিল যে সে সবসময় গুরুত্বপূর্ণ সোর্স কোডের প্রতিটি মূল সংস্করণ এক পেশাদার অভ্যাস হিসেবে জমিয়ে রাখে। যদি তাই হয়, তবে এখনও একটা সুযোগ আছে। সেই রাতে যখন মীরা ঘুমিয়ে পড়েছিল, প্রিয়া চুপচাপ অর্জুনের কাজের ঘরে গেল। সে সেই এক্সটার্নাল হার্ড ড্রাইভটি খুঁজে পেল যা অর্জুন প্রায়ই ব্যবহার করত, যাতে বৎসর আর মাস অনুযায়ী ডজন ডজন ফোল্ডার ছিল। শেষে 2019 প্রজেক্ট ফোল্ডারে সে মূল সোর্স কোডের একটি প্রতিলিপি খুঁজে পেল, যাতে নির্মাণ সময় আর নির্মাতা হিসেবে অর্জুনকে নিশ্চিত করার মেটাডেটা ছিল। সে স্বস্তিতে কেঁদে ফেলল। পরের দিন সকালে সে নথিগুলো উকিলের অফিসে নিয়ে গিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাল। শুধু তাই নয়, সে সোশ্যাল মিডিয়ায় একটি ব্যাখ্যামূলক নিবন্ধও পোস্ট করল, যাতে অর্জুনের কাহিনী বলা হয়েছিল। কোনো জোরদার আত্মপক্ষ সমর্থন নয়, কোনো কান্নাকাটি নয়, শুধু এক শান্ত ও আবেগপূর্ণ সুরে বলা সত্যি। নিবন্ধটি তৎক্ষণাৎ ঝড় তুলে দিল। যারা একসময় অর্জুনের ভক্ত ছিল তারা এখন ফিরে এলো। যেসব মিডিয়া চ্যানেল একসময় তাকে বদনাম করেছিল, তারা এখন ভারসাম্য বজায় রাখার জন্য আবার সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করতে লাগল।
কিন্তু প্রিয়া সবাইকে মানা করে দিল। সে বুঝল যে এটা লোক দেখানোর সময় নয়। তাদের করতালির প্রয়োজন ছিল না, তাদের এক নিরপেক্ষ ফলাফলের প্রয়োজন ছিল। 1 সপ্তাহ পর অর্জুনকে খালাস করে দেওয়া হলো, অভিযোগ তুলে নেওয়া হলো। এর পিছনের ব্যক্তিটি পুরনো সহপ্রতিষ্ঠাতাদের একজন ছিল, যে এখন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছিল। সে অর্জুনকে নিজের মর্যাদা পুনরুদ্ধারের জন্য এক সিঁড়ি হিসেবে ব্যবহার করার ইচ্ছা করেছিল। কিন্তু সে আশা করেনি যে এক মহিলা, যে একসময় ওনার পাশে এক ঝাপসা ছায়া ছিল, সে সবকিছু ফাঁস করে দেবে। সেই রাতে অর্জুন প্রিয়াকে বারান্দায় নিয়ে গেল। ডিসেম্বরের শীতল মুম্বাইয়ের হাওয়া প্রিয়ার চুলের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল। সে তাকে অনেকক্ষণ দেখল। তুমি কি জানো, আমি ভেবেছিলাম আমি সেদিন ছাদে তোমাকে বাঁচিয়েছিলাম। প্রিয়া হাসল। হ্যাঁ, আর তারপর আমি তোমাকে আবার শুরু করার সুযোগ দিয়েছিলাম। অর্জুন মাথা নাড়ল। না, সত্যিটা হলো তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি আমাকে বিশ্বাস জুগিয়েছ যে আমি সবকিছুর পরেও এক নতুন জীবনের অধিকারী। প্রিয়া চুপ রইল। হাওয়া সেই ফাটল দিয়ে বয়ে গেল, যেখানে একসময় মনে হয়েছিল সবসময় একটা ক্ষত থাকবে। কিন্তু এখন সে সেই ফাটলগুলো দিয়ে আলো আসতে অনুভব করছিল, যা ভাঙা স্মৃতির অংশগুলোকেও আলোকিত করছিল। ভেতরে মীরা দোলনায় নড়ে উঠল এবং খিলখিল করে হেসে উঠল। দুজনেই বাচ্চাটিকে দেখল, যা সমস্ত ব্যথা, ভালোবাসা আর আশার প্রতীক ছিল। অর্জুন তার হাত ধরল। আমি আবার জিজ্ঞাসা করতে চাই, এই জন্য নয় যে আমার মধ্যে ধৈর্যের অভাব আছে, বরং এই জন্য যে আমি বিশ্বাস করি এখন সঠিক সময়। প্রিয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? সে তৎক্ষণাৎ জবাব দিল না, কিন্তু তার চোখ সবকিছু বলে দিল। এবং যখন সে মাথা নাড়ল, তখন অনিয়ন্ত্রিত চোখের জল গড়িয়ে পড়ল। দুঃখের জল নয়, বরং সেই ব্যক্তির জল যে শেষ পর্যন্ত সুড়ঙ্গের শেষে আলো দেখেছে। শান্ত মুম্বাইয়ের রাতে, যেখানে মোটরসাইকেলগুলো এখনও না ঘুমোনো বুলেভার্ডে দৌড়চ্ছিল, একটি ছোট অ্যাপার্টমেন্ট উষ্ণ হলুদ আলোয় জগমগ করছিল। সেখানে এক পরিবার এইমাত্র জন্ম নিয়েছিল, অপূর্ণ কিন্তু ভালোবাসায় ভরা। আর আগামীকাল থেকে তারা এগিয়ে যাবে, হাওয়াকে ভয় পাবে না, কারণ ফাটলগুলোই তাদের ঝড়ে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে। বিয়ে কোনো 5 তারা হোটেলে হয়নি, না কোনো আতশবাজি বা দামি শ্যাম্পেন ছিল। প্রিয়া আর অর্জুন একটি বাগান ঘেরা ক্যাফেতে একটি ছোট বিয়ে বেছে নিয়েছিল, যেখানে জবা আর বাগান বিলাসের ফুল ফুটেছিল, সাধারণ কিন্তু প্রাণবন্ত ফুল। অতিথি ছিলেন মাত্র 40 জন, কাছের আত্মীয়, কিছু পুরনো বন্ধু ও সহকর্মী যারা পাশে দাঁড়িয়েছিলেন, এবং ক্যাফের মালকিন, যেখানে প্রিয়া একসময় পার্ট টাইম কাজ করেছিল। মীরা এক সাদা রাজকুমারীর পোশাক পরেছিল, হাতে একটি ছোট ফুলের তোড়া, এবং সে টেবিলগুলোর মাঝে দৌড়চ্ছিল। সে একমাত্র ফুল বালিকা ছিল, এবং নিজের মায়ের চোখের জল, ভালোবাসা আর উত্থরণে ভরা যাত্রার এক জ্যান্ত প্রমাণও। প্রিয়ার বাবা শ্রী মেহরা প্রথম সারিতে বসেছিলেন। ওনার মুখ গম্ভীর ছিল। তিনি অনেক চিন্তাভাবনা আর নিজের স্ত্রীর লাগাতার অনুরোধের পর এসেছিলেন। তিনি কখনো প্রিয়াকে গ্রহণ করেননি, তাকে পরিবারের জন্য এক কলঙ্ক হিসেবে দূরে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ, যখন তিনি তাকে সেই মানুষটির পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন, যে একসময় এক অসফল কিন্তু সৎ ও দৃঢ় সিইও ছিল, তখন তিনি জানলেন যে তিনি ভুল ছিলেন। যখন প্রিয়া মঞ্চের উঠল, তার চোখ কেবল অর্জুনের ওপর ছিল না, যে এক উষ্ণ হাসির সাথে তার জন্য অপেক্ষা করছিল, বরং সেই চেনা মুখগুলোর ওপরও ছিল, যারা তার জীবনের সবথেকে অন্ধকার অধ্যায়গুলো পার করতে তাকে সাথ দিয়েছিল। আজ এক যাত্রা শেষ নয়, বরং আরও এক যাত্রা শুরু। এমন এক যাত্রা যেখানে আমি, একজন মহিলা যে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়েছিল, যাকে ত্যাগ করা হয়েছিল, যে ভেবেছিল আমি ভালোবাসার যোগ্য নই, বিশ্বাস করার সাহস করেছি যে আমাদের মধ্যে প্রত্যেকেই এক ঘরের অধিকারী। কোনো জোরালো হাততালি বাজল না, শুধু নিচে বসা লোকেদের গালে চুপচাপ চোখের জল বয়ে যাচ্ছিল। সেই মানুষদের যারা ভালোবাসত কিন্তু প্রকাশ্যে বলার সাহস করতে পারত না, আর সেই পুরুষদেরও যারা ভাবত যে তারা ব্যর্থতার পর দাঁড়াতে পারবে না। পার্টির পর যখন অতিথি কমে গেল, শ্রী মেহরা প্রিয়ার কাছে এলেন। তিনি কিছু বললেন না, শুধু নিজের পকেট থেকে একটি চিঠি বের করলেন, কাঁপতে কাঁপতে নিজের মেয়েকে দিলেন এবং তারপর চলে গেলেন। ওনার চোখ সজল ছিল। সেই রাতে প্রিয়া নিজের নতুন ঘরে বসেছিল, একটি ছোট ঘর যেখানে তারা এইমাত্র থাকতে এসেছে। সে চিঠিটি খুলল। মা, যদি আমি সময়কে পিছনে নিয়ে যেতে পারতাম, তবে ইচ্ছে হতো আমার মধ্যে তোমার কথা শোনার জন্য পর্যাপ্ত শান্তি থাকত, অহংকারকে, বাবা মেয়ের ভালোবাসাকে ঝাপসা করতে না দেওয়ার জন্য পর্যাপ্ত উদারতা থাকত। আমি ভাবতাম যে আমার সফলতা অন্যদের নিয়ন্ত্রণ করার অধিকার, যার মধ্যে তুমিও ছিলে। কিন্তু যখন আমি তোমাকে মঞ্চে নিজের কষ্টকে গর্বের সাথে বলতে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে তুমি বড় হয়ে গেছ, আমার কারণে নয়, বরং আমাকে ছাড়াই।
আমি তোমার পোস্ট করা প্রতিটি নিবন্ধ পড়েছি, সেমিনারে তোমার ভাষণের ভিডিও আবার দেখেছি। তোমার প্রতিটি লাইন, তোমার প্রতিটি দৃষ্টি আমাকে ছোট অনুভব করায়। আমাকে ক্ষমা করে দিও। যদি তুমি অনুমতি দাও, তবে আমি মীরাকে আমার নাতনি বলতে চাই এবং তোমার জীবনে একজন সংশোধনকারী হিসেবে প্রবেশ করতে চাই। তোমাকে ভালোবাসি, তোমার বাবা। প্রিয়া চিঠিটি ভাঁজ করল। চোখের জল অনবরত ঝরছিল। সে এখন আর সেই মেয়েটি নয় যাকে ভালোবাসার ভিক্ষা করতে হতো। কিন্তু এর মানে এই নয় যে যখন ভালোবাসা ফিরে এলো তখন সে তাকে প্রত্যাখ্যান করল। এইবার সৎ অনুশোচনা হিসেবে সে চিঠিটি পাশের ঘরে নিয়ে গেল, যেখানে অর্জুন মীরাকে ঘুম পাড়াচ্ছিল। যখন সে প্রিয়ার চোখের ভেজা মুখ দেখল, সে মাথা তুলল। আর কিছু বলার প্রয়োজন ছিল না। সে শুধু অর্জুনকে চিঠিটি দিল এবং চুপচাপ তার কাঁধে মাথা রাখল। আমি সপ্তাহান্তে বাবাকে রাতের খাবারে ডাকতে চাই। এটা কি ঠিক হবে? এটা আমাদের ঘর প্রিয়া। তুমি যাকে স্বাগত জানাতে চাও সে আমাদের দুজনেরই সম্মানিত অতিথি। সময় গ্রীষ্মের বৃষ্টির মতো দ্রুত কেটে গেল। 1 বছর পর প্রিয়া দ্বারা স্থাপিত একলা মায়েদের ফোরাম আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সূর্য নামে লঞ্চ হল। সে চেয়েছিল সবাই বুঝুক যে যদিও প্রথম সূর্য, স্বামী, আত্মীয়, অবলম্বন গায়েব হয়ে যায়, এক মা তবুও নিজের সন্তানের জন্য দ্বিতীয় সূর্য হতে পারেন। ফোরামটি একটি ছোট অনলাইন সম্প্রদায় থেকে দ্রুত বিকশিত হল। এটি অলাভজনক সংস্থা, উকিল, মনোবিজ্ঞানী আর একলা মহিলাদের শিক্ষার সমর্থনকারী এক কেন্দ্রে পরিণত হল। অনেকেই ধন্যবাদের মেসেজ পাঠালো, এটা জানিয়ে যে তারা হার মানার ইচ্ছা করেছিল, কিন্তু তারপর প্রিয়ার কাহিনী পড়েছে। সে সবার জবাব দিতে পারত না, কিন্তু সবসময় সেই লাইনগুলোকে পুনর্জীবিত নামক একটি আলাদা ফোল্ডারে রাখত। অর্জিন কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করার পর নিজের প্রযুক্তি কোম্পানি আবার স্থাপন করল, কিন্তু এবার সে বাজারের পিছু ধাওয়া করেনি বা বড় আকারে অর্থ সংগ্রহ করেনি। কোম্পানিটি প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য শিক্ষামূলক প্রযুক্তি পণ্য তৈরির ওপর নজর দিল, এমন কিছু যাতে সে এবং প্রিয়া দুজনেই বিশ্বাস করত যে প্রকৃত মূল্য আছে। মীরা এখন 2.5 বছরের। সে খুব চটপটে। নতুন শেখা শব্দ দিয়ে গল্প বলতে পছন্দ করে, বেগুনি রঙের সূর্য আঁকতে পছন্দ করে, আর যখনই বেল বাজে দরজার দিকে দৌড়ে যায়, পাপা এসে গেছে, পাপা এসে গেছে। জীবন নিখুঁত নয়। এখনও এমন সময় আসে যখন অর্জুন প্রজেক্টের কারণে চাপে থাকে, প্রিয়া ডেডলাইনের কারণে ঘুমাতে পারে না, মীরা মাঝরাতে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তারা একে অপরকে শুনতে, একে অপরের জন্য অপেক্ষা করতে আর সময় মতো ক্ষমা করতে শিখে নিয়েছে। বছরের শেষের এক সন্ধ্যায় যখন মুম্বাইয়ে ঠান্ডা ছিল, পুরো পরিবার ছাদে বসেছিল, যেখানে অর্জুন একসময় প্রিয়াকে জীবন আর মৃত্যুর মাঝখান থেকে বাঁচিয়েছিল। কাল সেই দিনটির ঠিক 3 বছর হবে। সে ফিসফিস করে বলল। প্রিয়া মাথা নাড়ল। 3 বছর? এমন এক ব্যক্তি থেকে যে প্রায় হারিয়ে গিয়েছিল, তুমি অন্যদের বাঁচার কারণ হয়ে উঠেছ। প্রিয়া হাসল এবং মীরার দিকে তাকালো, যে চন্দ্রমল্লিকার টবের সাথে খেলছিল। না, আমি শুধু সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে দেখা করেছি আর বদলানোর সাহস করেছি। আমরা সবাই বদলে গেছি, সে জবাব দিল, কারণ আমাদের আর শুধু নিজেদের জন্য বাঁচতে হবে না। সে অর্জুনের কাঁধে মাথা রাখল, নিজের মেয়ের হাত ধরল। ওপরের আকাশ খুব উজ্জ্বল ছিল না, কিন্তু শীতল হাওয়ায় ভরা ছিল। এমন দিন আসে যখন কোনো মহান জিনিসের প্রয়োজন হয় না, শুধু একটা ঘরের প্রয়োজন হয়, যেখানে প্রত্যেকেই এক একটি ছোট সূর্য, যারা ভালোবাসা আর সেরে ওঠা ক্ষত দিয়ে একে অপরকে আলোকিত করে। এই কাহিনী শোনার জন্য, সময় বের করার জন্য ধন্যবাদ। দয়া করে আমাদের জানান যে আপনি এই কাহিনী ভারত থেকে শুনছেন নাকি অন্য কোথাও থেকে, এবং নিচে একটি মন্তব্য করুন। প্রতিটি লাইক, শেয়ার এবং পরামর্শ আমাদের ভবিষ্যতে ভিডিও পোস্ট করতে এবং উন্নতি করতে অনুপ্রাণিত করে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, আপনারা সব কোথা থেকে আমাদের দেখছেন তা কমেন্টে অবশ্যই জানান। আপনাদের আজকের এই কাহিনীটি কেমন লাগলো তা আমাদের নিজের মতামত অবশ্যই দিন। আপনারা যেখানেই থাকুন, সব সময় খুশি আর সুরক্ষিত থাকুন, এটাই আমাদের কামনা। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় কাহিনী থাকে, তবে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা সবাই তা পড়তে ও শুনতে পারি।